আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। কি অবস্থা? এখনও 9টা বাজে নাই, আমি 2 মিনিট আগে জয়েন করলাম। আমি সবসময় একটু ক্লাসে আগে জয়েন করি। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আমাদের শুরু হয়ে গেল আমাদের ঢাবি খ বিভাগ পরিবর্তন 4.0 আনঅফিসিয়ালি বলা যায়। হ্যাঁ, আমরা আজকের থেকে আমরা অফিসিয়ালি বলি, অফিসিয়ালি আমাদের ক্লাস শুরু হয়ে গেল। এতে দিও যে তোমার বেগুলাতে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, কি অবস্থা? এই যে সবাই চলে আসছে ক্লাস করতে। সবাই জয়েন করো, আমরা 2-1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। ফার্স্ট ক্লাস, ওকে। কি অবস্থা বলো তোমাদের? আচ্ছা বলো, এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবির পিছনে একটা ভাস্কর্য দেখা যাচ্ছে। তোমরা আমাকে এই প্রশ্নটার উত্তর দাও যে এই ভাস্কর্যের নাম কি এবং এটা কোথায় অবস্থিত। তোমাদের যাদের ড্রিম, সেই ড্রিম ইউনিভার্সিটিতে এটা। তাহলে বলো। সেপ্টেম্বরে আসবে বই, সেপ্টেম্বরে আসবে। দেখো, যারা এটা জানো না, সেটা হচ্ছে এটার নাম অপরাজেয় বাংলা। এই কোশ্চেনটা কিন্তু প্রায় আসে। দেখো, এই দেখো আমাদের এখানে ছবিতেও দেখো, এই ছবিটা দেওয়া আছে, দেখছো? ভাস্কর্যটা কোথায়? কলা ভবন। তোমরা যেখানে পড়তে চাও, হ্যাঁ, যে ডিপার্টমেন্টগুলো পড়তে চাও, কলা ভবনে, ঢাবিতে। সৈয়দ আব্দুল্লাহ খালেদ ভাস্কর, এগুলা কিন্তু আসে আমাদের পরীক্ষায়। ভাস্কর্য এগুলো আসে। সৈয়দ আব্দুল্লাহ খালেদ না, আরিউতে না, এটা আরিউতে সাবাস বাংলাদেশ। এই তো গুড, অপরাজয় বাংলা। ওয়ালাইকুম আসসালাম। ময়মনসিংহে কি আছে বলো দেখি? যে ময়মনসিংহ লিখছো, বলো। ময়মনসিংহেও কিন্তু একটা ভাস্কর্য আছে। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়। দেখে বলতে পারবে? আচ্ছা, তোমরা অনেকেই জয়েন করে ফেলছো। আমরা ক্লাসটা শুরু করার আগে আমি তোমাকে জিকে নিয়ে কিছু কথা বলি। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে, তাই না? আমরা একটু ধারণা দিয়ে তারপর আমরা ক্লাসটা শুরু করব। হইতে পারে তুমি আজকে ক্লাসের কোশ্চেনগুলো দেখলে নাও বুঝতে পারবা, কারণ অবভিয়াস তোমরা এখনও পড়া শুরু করো নাই সাধারণ জ্ঞান নিয়ে। চলো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আমি যদি সাধারণ জ্ঞানকে যদি ভাগ করি, আমরা আজকে শুধু মেন সাধারণ জ্ঞানটা নিয়ে বলবো। সাধারণ জ্ঞানকে আমি যদি ভাগ করি, তাহলে আমার সবার আগে আসে 3টা পার্ট, আমি 4টা পার্ট বলবো। হ্যাঁ, বাংলাদেশ বিষয়াবলী, মানে আমাদের বাংলাদেশ নিয়ে আমাকে পড়তে হবে, আমাদের পুরো বাংলাদেশকে নিয়ে পড়তে হবে। আমাদের বাংলাদেশের আশেপাশে কি আছে, বা আমাদের বাংলাদেশের অর্থনীতি, আমাদের বাংলাদেশের জনসংখ্যা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, বাংলাদেশের ইতিহাস। এখন তার ইতিহাস বাড়ছে, জুলাইয়ের অভ্যুত্থান, বিভিন্ন ব্যক্তিত্ব আছে, আমাদের ব্যক্তিবর্গ আছে, তাদেরকে নিয়ে পড়তে হয়। তার মানে আমি বাংলাদেশকে নিয়ে আমরা তখন পড়বো। আমি যখন 6 থেকে ক্লাস শুরু করবো, তুমি দেখবা ইনশাল্লাহ আমি বাংলাদেশ স্টার্টিং নিয়ে পড়বো। আমাদের বাংলাদেশের আশেপাশে কি আছে, আমাদের বাংলাদেশের সীমান্ত, এগুলো নিয়ে আমরা কিন্তু স্টার্ট করি। তারপর তোমার চলে আসবে তোমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে কি, এইটা সবচেয়ে ভাস্ট টপিক, আন্তর্জাতিক বিষয়াবলী, মানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যেটাকে বলি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কি থাকতে পারে প্রশ্ন, যে তুমি তখন পুরো পৃথিবী নিয়ে পড়বা। এই জন্য আমি সবসময় বলি যে সাধারণ জ্ঞান, ভাস্ট নলেজ, বলি যে পুরো পৃথিবী একটা সাধারণ জ্ঞান। যে কোনো খান থেকে প্রশ্ন আসতে পারে। তুমি বলতে পারবা না স্যার ম্যাডামকে, স্যার এটা তো বইতে নাই। বইতে নাই মানে আমরা যেগুলো বই বানাই সেগুলো হচ্ছে সহায়ক বই, তোমাকে সহায়তা করতেছে তোমাকে। সো যে কোনো খান থেকে প্রশ্ন আসতে পারে। পুরো পৃথিবী কিন্তু বিশাল, সাগর মহাসাগর নিয়ে পড়তে হয়। বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, কোন দেশে কোন মুদ্রা ব্যবহার করবে, কোন দেশের কি রাজধানী, সেটাও আমাকে পড়তে হয়। যেমন আমাদের বাংলাদেশের রাজধানী তুমি জানো, বললাম না,
এখন আমাদের প্রশ্ন আসতে পারে উগান্ডার রাজধানী কি, তোমাদের প্রিয় উগান্ডা দেশ, বা উগান্ডা মুদ্রা আসে না কিন্তু রাজধানীটা আসে কাম্পালা, এরকম আর কি। বা ইংল্যান্ডের রাজধানীর নাম কি, আইসল্যান্ডের রাজধানীর নাম কি, বা ওই দেশের ধরো আমরা যেমন মনে করো এখন আমাদের সাম্প্রতিক একটা হচ্ছে গিয়ে ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট, দেখা যাচ্ছে ইসরায়েল নিয়ে প্রশ্ন আসতেছে, বা ইরান নিয়ে প্রশ্ন আসতেছে, বা ইরানের এখন বর্তমান প্রেসিডেন্টকে, বা কানাডার বর্তমান প্রধানমন্ত্রীকে যদি কোনো চেঞ্জ হয় তখন এখান থেকে প্রশ্ন আসে। তার মানে আমাকে ইন্টারন্যাশনাল ভাস্ট এইটা হচ্ছে কি অনেকে দেখা যায় বুঝতে কষ্ট হয়, কারণ যে বললাম আমাদের বাংলাদেশ নিয়ে আমি আমার দেশ নিয়ে পড়তেছি, ছোট্ট একটা দেশ, এটা নিয়ে আমি পড়বো, কিন্তু যখন আমি ইন্টারন্যাশনাল টপিকে আসবো আমাকে ভাস্ট নলেজ দিয়ে পড়তে হবে, সব কিছু ক্লাসে গুছায় পড়া দেওয়া হবে। দেন আমি যদি আসি সাম্প্রতিক বিষয় বলি, এটা বাংলাদেশ থেকেও হইতে পারে ইন্টারন্যাশনাল থেকে হইতে, তো আমি এখানে লিখি বাংলাদেশ অ্যাফেয়ার্স আর কি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এভাবে লিখলাম আর কি সংক্ষেপে। ধরো আজকে কোনো ঘটনা ঘটলো, দেখা গেল এটাই প্রশ্ন হয়ে গেল, কয়দিন আগে দেখছো ইরান ইসরায়েলের উপর আক্রমণ করছে, ইসরায়েল ইরানের উপর আক্রমণ করছে, এখান থেকে প্রশ্ন হয়। দেখবো আজকে একটা প্রশ্ন দেখবো আমরা, 2 বছর আগে যখন হামাস যখন ইসরায়েলের উপর আক্রমণ করলো, এই প্রশ্নটা পরপর 2 বছর আসছে ডিউতে। তার মানে কি যে সাম্প্রতিক থেকে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট ভার্সিটিগুলাতে। কোথায়? ভার্সিটিগুলাতে কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন মাস্ট আসবেই। যে আজকে তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারো, আমি বলবো যে এই কোশ্চেনটা কিন্তু আসছে সাম্প্রতিক থেকে। তার মানে তোমাকে এই 3টা বিষয় গুছায় পড়তে হবে। যেমন সাম্প্রতিক তোমার জিজ্ঞেস করো কি পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো কিনা, আমরা যেটা পড়ি, আমি কিন্তু আমার বই তো গুছাই দিব এই 8 মাসের ইনফরমেশন, এবং তোমাদেরকে আমি ক্লাসে আমি গুছাই দিব সাম্প্রতিক বিষয় বলি, সব পড়া লাগবে না, কারণ তুমি দেখো যে অনেক সাম্প্রতিক। আমি যদি বলতেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল মিলে আমাদের অনেক সাম্প্রতিক, ধরো কেউ আমাদের আজকে প্রধান বিচারপতি বা কেউ চেঞ্জ হইলো, যেমন অলরেডি চেঞ্জ হয়েছে 5ই অগস্টের পর অনেক কিছু চেঞ্জ হয়েছে, তোমাকে আমার চেঞ্জটা পড়তে হবে। যেমন আমাদের বাজেট আসছে, বাজেট আমাদের বাংলাদেশের বাজেট পেশ হয়েছে জুন মাসে, প্রতি বছর জুন মাসে বাজেট হয়, আমি নতুনটা পড়বো। যেমন সামনে এখন আমাদের কি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমার ফার্স্ট উইকের দিকে নোবেল পুরস্কার 2025 ঘোষণা করবে, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমার তখন আমি গত বছরটা পড়বো না, 24টা আমার গুরুত্ব না, এখন আমি যখন বইতে আমি 24টাই দিব, কারণ আমি তো এখনো পাই নাই। 25এরটা আসবে অক্টোবরে, তাহলে কি এটা কিন্তু সাম্প্রতিক নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসছে। তুমি যদি গাইডটা দেখো প্রতি বছর প্রশ্ন আসে, কারণ এটা একটা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ টপিক। নোবেল পুরস্কার বা 21 পদক আমাদের বাংলাদেশে 21 পদক হয়ে গেছে 25 সালেরটা ফেব্রুয়ারি মাসে, এখান থেকে প্রশ্ন আসছে। ফেব্রুয়ারির পর যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো অ্যাডমিশনে কোনো না কোনো প্রশ্ন আসছে, হয় 21 পদক, না হলে মার্চে আমাদের হচ্ছে কি স্বাধীনতা পুরস্কার ডিক্লেয়ার করা হয়, ওখান থেকে প্রশ্ন আসছে। তার মানে আমাকে সাম্প্রতিকটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। সো যারা এই জন্য ক্লাসগুলো নিয়মিত যখন করবা তখন তুমি দেখবা যে এগুলা তখন আর পড়তে কষ্ট হবে না। এবার আমরা আসি, আমার যদি লাস্ট টপিক ধরি আমরা এখানে যে প্রশ্ন ব্যাংক, কোশ্চেন ব্যাংক, যে কেন তোমাদের কোশ্চেন ব্যাংকগুলো দেওয়া হয়েছে। অনেক সময় প্রশ্ন ব্যাংক থেকে অনেক সময় হুবহু প্রশ্ন চলে আসে। আমি যেটা বললাম একটু আগে, ডিউতে পর আজকে আমি 24টা পড়াবো, 23-24-এ একটা প্রশ্ন হুবহু সেম প্রশ্ন আমি বলবো তোমাকে, এটাই আসছে 24-25-এ। তাহলে তার মানে কি কোশ্চেন রিপিট হয়, তার মানে এই জন্য প্রশ্ন ব্যাংকটা তোমাকে পড়তে হবে। এই জন্য তোমাকে প্রশ্ন ব্যাংকটা দেওয়া। তোমরা অনেকে বলে প্রশ্ন ব্যাংক দিয়ে কী করবো, প্রশ্ন ব্যাংক দিয়ে কী করবা, তোমার প্রশ্ন ব্যাংক দেখলে তুমি বুঝতে পারবা প্রশ্ন কোথা থেকে আসে। এটা হচ্ছে কি তোমার সাধারণকের একটা নর্মাল কাঠামো। এখন তোমরা বলছো অনেকে যে আমরা জাবিতে পরীক্ষা দিব, হ্যাঁ, যখন আমরা যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া হবে জেইউর জন্য আমার কি লাগে, ম্যাথ লাগে, আইকিউ লাগে, তখন তোমাকে আমি ম্যাথ আইকিউ পড়াবো, তোমাদের পড়ানো হবে। সিইউতে আমার ডি ইউনিটে মেনলি আমার লাগে হচ্ছে কি আইকিউ লাগে, আইকিউ অ্যানালজি সব আইকিউর মধ্যে চলে আসতেছে। এই যে আইকিউ তোমাকে ক্লাস করা হবে, তোমার এখানেও কাজে লাগবে। তার মানে তোমাকে আগে এগুলা, তোমার ক্লাস শুরু হবে কিন্তু এগুলা দিয়ে। তোমরা কখন বলো হ্যাঁ আমাদেরকে আইকিউ ক্লাস দেন, না, আমাদের আইকিউ ক্লাসের পরে হবে, তুমি তো আগে এগুলো নিয়ে তুমি করো, এখানে নাম্বার বেশি, তুমি আগে এখানে ফোকাস করো, তারপরে গিয়ে আমরা এগুলা করবো। আমরা তো জানি কোন সময় কোন ক্লাস দিতে হবে। সো তাড়াহুড়া করার কিছু নাই, তাড়াহুড়া করবা না। তোমাদেরকে আমরা
রুটিন সেট করে দিছি, আমরা সেই রুটিন ওয়াইজ চলবো, তুমি আমাদের সাথে ফলো করবা। আমাদের আজকে ক্লাস, পরের দিন এক্সাম, ডেইলি এক্সাম, এভাবে করে আমাদের কিন্তু ক্লাসগুলো চলবে। আবার সপ্তাহের শেষ হইলে আমাদের উইকলি এক্সাম, ওই 6টা ক্লাসের উপরে, এভাবেই করে আমরা চলবো। তাহলে কি বোঝা গেছে সাধারণ জ্ঞানের এই সিলেবাসটা কি বোঝা গেছে? এখন তুই বলবা, আমাকে জিজ্ঞেস করছো যে আমাদের তো কয়েকদিন আপনারা একটা পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার সিলেবাস কি? আমি তোমাকে কি সিলেবাস দিব? তোমাদের তো একটা বোর্ড বই না যে বোর্ড বইতে এগুলো আছে, তোমরা এগুলো পড়ো। আমরা যে বলি সাধারণ জ্ঞান কেন বলতেছে, এটা আউট নলেজ। অনেক কিছু আছে যেটা আমাদের লাইফ থেকে শিখে, এগুলোই পরীক্ষায় প্রশ্ন আসে। এগুলো এমনও হয়েছে যে কোনো বইতেই নাই। আমরা তো এগুলো বই কি বলতেছি, কিন্তু বোর্ড বই না। হ্যাঁ, সো তার মানে হচ্ছে গিয়ে আজকে আমি কি বললাম, আজকে ধরো কোনো ঘটনা ঘটতেছে, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন কয়দিন আগে আমরা জানি যে রাশিয়া ভার্সেস ইউএসএ, পুরো পৃথিবীটা এইভাবে ভাগ করা আছে। কয়দিন আগে আমরা কি দেখছি, পুতিন আর ডোনাল্ড ট্রাম্প হাতে হাত মিলায় মিটিং করতেছে। এটাই কিন্তু একটা নিউজ। এখান থেকে প্রশ্ন আসতে পারে, বলতে পারে যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও হচ্ছে কি পুতিন কোথায় গিয়ে মিলিত হয়েছে। তার মানে কি, এটা একটা প্রশ্ন, একটা সাধারণ জ্ঞান, এটা বইতেও নাই দেখা গেল আর কি। এখান থেকে প্রশ্ন আসতে পারে। সো এইভাবে তোমার কিন্তু সাধারণ জ্ঞান শিখতে হবে। খালি পাইছো বইতে খালি মুখস্থ করে যাব, এটা না। সো কি আইডিয়া হয়েছে? এবার বোঝা গেছে জিনিসটা কি? তোমার আউট নলেজ নাই, আমাদের ক্লাস যখন করবা দেখবা তোমার আউট নলেজ এমনিই চলে আসবে। ওকে, তার চলো তাহলে আমরা শুরু করি। আমরা এখন শুরু করব হচ্ছে গিয়ে আমাদের, তাহলে 1 নম্বর কোশ্চেন থেকে আমরা শুরু করি। ঠিক আছে, আমরা শুরু করে দিলাম। তাহলে আমাদের হচ্ছে গিয়ে প্রশ্ন যেগুলো আসছে 2024-25-এ ঢাকা ভার্সিটিতে। আচ্ছা, আমি একটা বলে দেই যে ডিইউতে জিকে থেকে 30টা প্রশ্ন আসে। আমরা আজকে 30টা প্রশ্নই আমরা সলভ করব, ঠিক আছে? এবং এমসিকিউ, ডিইউতে কোনো রিটেন নাই। এখন আমাদের রিটেন কোথায় ছিল এবার? জিকেতে, সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ ইউনিভার্সিটিতে। আমি কিন্তু কখন তোকে এভাবে পড়াবো না যে হ্যাঁ এই যে দেখো উপাধি কে হবে অ্যান্সার, এভাবে না। আমি যখন পড়াবো তোমাকে একটু এমনভাবে পড়াবো যে তুমি যেন এক লাইনে যদি কোনো প্রশ্নও আসে, শর্ট কোশ্চেন, যে এক কথায় উত্তর দাও, তুমি এটা করতে পারবা। যে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টকে বা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তোমাকে আমি যখন পড়াবো তখন তুমি পড়তে পারবা। সো আলাদা করে তোমার লিখিতর জন্য তোমার কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না। তুমি আমার ক্লাস যখন করবা তখন তোমার এমনি তোমার পড়া হয়ে যাবে। ওকে, তাহলে আসো কি বলছে দেখো, শাহী বাঙ্গালা কোন সুলতানের উপাধি ছিল? এই প্রশ্নটা এই বছর অ্যাডমিশনে কয়েকবার করে আসছে। এটা আমরা ধরি, এটা আমরা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। আমরা যখন মধ্যযুগের ইতিহাস পড়ি তখন আমাদের ইতিহাস থেকে প্রশ্ন আসছে। তাহলে বলো কি হবে অ্যান্সার? শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মোবারক শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, নাকি নাসিরুদ্দিন নুসরত শাহ? বলো কি হবে অ্যান্সার? বলো কি হবে অ্যান্সার? দেখো, ফখরুদ্দিন মোবারক শাহ উনি বাংলার প্রথম স্বাধীন সুলতান, তাহলে এটা হচ্ছে না আপাতত। ইবনে বতুতা, এগুলো আমরা তো পড়াবোই পরে আমার ক্লাসের মধ্যে। ইবনে বতুতা 1346 খ্রিস্টাব্দে আমাদের এই বাংলাতে আসছিলেন। ইবনে বতুতা একজন পর্যটক ছিলেন মরক্কোর। উনি সোনারগাঁও ভ্রমণ করছিলেন কার আমলে? ফখরুদ্দিন মোবারক শাহর আমলে। ইবনে বতুতা একটা বই লিখছেন, সেই বইটার নাম কিতাবুল রেহালা। কে বইটা লিখছে? ইবনে বতুতা, কিতাবুল রেহালা। এই বইতে তিনি আমাদের এই বাংলাকে বলছিলেন ধন সম্পদ পূর্ণ নরক। কি বলছেন? ধন সম্পদ পূর্ণ নরক। কেন? যে আমাদের বাংলাতে অনেক রিসোর্স আছে, কিন্তু আমাদের এই বাংলাতে চরম আবহাওয়া, রাস্তাঘাট ভালো ছিল না। অবভিয়াসলি 1346 সালে উনি আসছে, ওই সময় তো রাস্তাঘাট ভালো ছিল না। সো উনি এই জন্য বলতেছেন যে নরক, কিন্তু আবার এখানে অনেক ধন সম্পদ পূর্ণ। কোন বইতে লিখছেন? কিতাবুল রিহালা। কে লিখছেন? ইবনে বতুতা। কার আমলে আসছিলেন? ফখরুদ্দিন মোবারক শাহর আমলে আসছিলেন, বাংলার প্রথম উনি স্বাধীন সুলতান। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো, আমি বাকিগুলো একটু বলতেছি। আলাউদ্দিন হোসেন শাহ
তার সময় বলা হয় মুসলিম শাসনের স্বর্ণযুগ। এই যে যদি প্রশ্ন যদি আসে, ধরো এটা আসলো না, এটা আসলো যে মুসলিম শাসনের স্বর্ণযুগ কার আমলে, এটাও পরীক্ষায় আসে, এটা একবার বিসিএসে আসছিল যে মুসলিম শাসনের স্বর্ণযুগ কার আমলে, আলাউদ্দিন হোসেন শাহর আমলে। নাসিরউদ্দিন নুসরত শাহ উনি কি বানাইছেন, বড় সোনা মসজিদ, যেটা ওই পারে মানে ভারতের দিকে পড়ছে, আমাদেরটা আবার ছোট সোনা মসজিদ। তাহলে বাকি রইল কি, শামসুদ্দিন ইলিয়াস শাহ। কেন বলা হচ্ছে তাকে, দেখো এবার বলি তাহলে শাহী বাঙ্গালা কেন বলা হচ্ছে, কারণ তার আমলে আমাদের এই বাংলা, এই যে আমাদের যে বাংলা অঞ্চলটা, বাংলা ভাষাভাষী অঞ্চলটা বাঙ্গালা নামে গড়ে উঠছিল, ওইখান থেকে তার নামটা চলে আসছে কি, শাহী বাঙ্গালা। কার সময়, শামসুদ্দিন ইলিয়াস শাহ। বুঝা গেছে? তোমার ইচ্ছা, তুমি নোট করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা। তুমি দেখো যে কোশ্চেনগুলো কিভাবে আসছে। আমি তোমাকে বাকিগুলো বলতেছি যে বাংলার প্রথম স্বাধীন সুলতান যদি আসে তাহলে কি বলবা, ফখরুদ্দীন মোবারক শাহ। তাহলে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কার আমলে ইবনে বতুতা বাংলায় আসছেন, ফখরুদ্দীন মোবারক শাহ। বা ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন, উনি আসছেন মরক্কো থেকে। নামটা শুনে বুঝতে পারছো কোনো মুসলিম কেউ। এবং তার বইটার নাম কি, কিতাবুল রিহালা। বা তার সে কোন বইতে হচ্ছে গিয়ে আমাদের বাংলাকে উনি ধন সম্পদপূর্ণ নরক বলছেন, এই কিতাবুল রিহালা বই থেকে। তারপর আমরা বললাম যে নাসিরউদ্দিন নুসরত শাহ বড় সোনা মসজিদটা নির্মাণ করছেন। তাহলে বাকি রইল কি আমার, শামসুদ্দিন ইলিয়াস শাহ। ক্লিয়ার? বাহ, ভালো বলছে অবনী। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা প্রশ্ন না, আমরা অনেকগুলো প্রশ্ন পড়লাম। তাহলে আমরা বললাম যে ওনার আমলে আমাদের এই বাংলা ভাষাভাষী অঞ্চল কি নামে গড়ে উঠছিল, বাঙ্গালা। এই জন্যেই দেখো আমরা যে বাঙ্গালা, হ্যাঁ আমরা বাঙালি যে বলি, হ্যাঁ ওনার সময় থেকে নামটা চলে আসতো, এই জন্য তাকে বলা হয় শাহী বাঙ্গালা। ওকে, বা বাঙ্গালিয়ান, শাহী বাঙ্গালিয়ান বা শাহী বাঙ্গালা একই কথা। তাহলে আমার 1 নম্বর প্রশ্ন হয়ে গেল, অনেকে দেখে পারছো। এবার আসো জাতিসংঘ। জাতিসংঘ এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। একটা না একটা প্রশ্ন জাতিসংঘ থেকে আসে, বাট এটা ইজি আসছে এবছর 24-25-এ। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিব না, আমি পিডিএফটা দিয়ে দিব এই ক্লাস ক্যাপশনে। বলো কি হবে? তোমার ইচ্ছা, না করলেও পারো, তুমি খালি দেখো, তুমি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, বলো কি হবে অ্যান্সার। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, দেখো এই যে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, একবার ইংলিশে প্রশ্ন আসছে, দেখো ইউনাইটেড নেশনস, জাতিসংঘ ইউনিভার্সিটি, তাই না, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি। এইটা একবার সংক্ষেপে প্রশ্ন আসছিল, ইউএনও। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোনো একটা দেশের রাজধানীতে, বলো এখন আমি তোমাকে হিন্ট দিয়ে দিছি, বলো কোনো একটা দেশের রাজধানীতে, বলো কি হবে অ্যান্সারটা। জেনেভা বলছে অনেকে, তাই না, আরমান বলছে জেনেভা। জেনেভা তো রাজধানী না, বলছে কোন একটা দেশের রাজধানীতে। আচ্ছা, নিয়মটা কি দেখুন বলি। এই জাতিসংঘ যে একটা সংস্থা, আমরা জানি একটা সংস্থা, এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে। ঠিক আছে, এই সংস্থার জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভা। আমরা দেখাবো না ছবি, বুঝছো, আমরা অনেক ছবি দেখাবো যখন আমরা ক্লাস করব। ইউরোপীয় সদর দপ্তর, সেটা আমার জেনেভা। সো তুমি তাহলে নিউ ইয়র্কটা পাইলা যে হেডকোয়ার্টার, এটা কত পরীক্ষা আসে। তাহলে দেখো আরো 2টা প্রশ্ন পড়াই ফেললাম আমরা। যদি বলতো জাতিসংঘের হেডকোয়ার্টার, তাহলে নিউ ইয়র্ক। এই যে সামনে সেপ্টেম্বর মাস আসতেছে না, 3য় মঙ্গলবারে এই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসবে, এই যে নিউ ইয়র্কের এই হেডকোয়ার্টারে। দেখবো আমাদের কে যাবে, আমাদের বাংলাদেশ থেকে কে যাবে, আমাদের প্রধান উপদেষ্টা যাবে। দেখবো আমাদের পড়ার সময় চলে আসবে, আমরা যখন পড়বো এই নিউ ইয়র্কে হবে। তাহলে আমরা দেখলাম ইউরোপীয় হেডকোয়ার্টার জেনেভাতে। তার মানে আমি বললাম যে কোনো একটা দেশের রাজধানীতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। সেটা কোথায়, টোকিও, জাপান। তাহলে আমি জাপানটাও লিখে দিই, কারণ অনেক সময় অপশনে টোকিও না থাকলে কি থাকবে, জাপান থাকবে। ক্লিয়ার? দেখো ক্লিয়ার কিনা। তাহলে আমরা আরো 3টা প্রশ্ন পড়ে ফেললাম, 2টা প্রশ্ন, মোট 3টা প্রশ্ন পড়ে ফেললাম একটা প্রশ্ন থেকে।
এই ইউনিভার্সিটি কি এ না? ও ইউএনও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে, এটা ইউ লিখবো, এটা ইউএনও হয়ে গেছে, ইউএনইউ, হ্যাঁ জাতিসংঘ ইউনিভার্সিটি। গুড, থ্যাংক ইউ ইউ বলার জন্য। ক্লিয়ার? এটাও কি অ্যাডমিশন ক্লাস? ইয়েস, তুমি দেখো, তুমি প্রশ্নটা দেখতে বুঝতে পারতেছো অ্যাডমিশন এই প্রশ্নগুলো আসতেছে। ওকে, তাহলে আমরা পাইলাম জাতিসংঘ, যেমন আমরা আর একটু পড়াই, জাতিসংঘের 6টা সংস্থা আছে। একটা সংস্থার নাম আছে নিরাপত্তা পরিষদ। বলো দেখি, এই যে নিরাপত্তা পরিষদের কথা বললাম, নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী দেশ আছে যাদের কি আছে, ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। কতবার যে আসছে তোমাদের এইচএসসি পরীক্ষার সময়, তোমরা এই কোশ্চেনটা পড়ো যে ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে কোন দেশে বা নেই কোন দেশের। P5 বলি, পার্মানেন্ট 5, এই যে এরা যে বইছে এগুলো নড়ে না, স্থায়ী মেম্বার এগুলা। কোন কোন দেশ? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। এই 5টা দেশের বা 5টা স্থায়ী দেশের কোনো কি কি আছে, ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। ভেটো মানে আমি ইহা মানি না, এদের হাতে অনেক ক্ষমতা। এই একটা দেশ যদি কোনো ভেটো দেয় কোনো প্রস্তাবে, সাথে সাথে বাতিল হয়ে যাবে। বাকি যারা যায় যা বলুক কিছু হবে না। এই দেশ বলছে আমি মানি না, ক্যান্সেল, একবারে ক্যান্সেল হয়ে যায়। এটাও পরীক্ষায় আসে, জাতিসংঘের কোন দেশের ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা নাই। তাহলে পড়ে ফেলো, কি কি বললাম? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। এখন আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, করবো? প্রশ্ন করবো কিনা বলো? এই তো লেখছো অনেকে, হ্যাঁ, ইউকে, ইউএসএ, ফ্রান্স, রাশিয়া, চীন। এবার আমাকে বলো, আমরা যখন জাতিসংঘে ঢুকছি তখন আমাদেরকে, আমরা কিন্তু ঢোকার কথা ছিল 72-এ, কিন্তু আমরা ঢুকছি জাতিসংঘে 74-এ। কেন? আমাদেরকে একটা দেশ ভেটো দিছিল যে না, ঢুকতে পারবে না বাংলাদেশ, জাতিসংঘে মেম্বার হতে পারবে না। বলতে পারবা কে কে আমাদেরকে ভেটো দিছিল? জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। তা লিখে দেই, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়? কলকাতায় না, জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। সূর্য অনেক জোস, ইংলিশ করো, সান জোস, কোস্টারিকা। একটা দেশের আছে কোস্টারিকা, সেই কোস্টারিকার রাজধানী সান জোসে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়। এটা তেমন আসে না দেখে আমি লিখি নাই আর কি। তাহলে আমি বললাম যে বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে কোন দেশ ভেটো দিছিল? বলো। চীন বাধা দিছে। এই তো গুড, আমেরিকা না রিফা, আমাদেরকে চীন ভেটো দিছিল আমাদের বিরুদ্ধে। যখন আমরা ঢুকতে গেছিলাম চীন ভেটো দিছিল বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে। আচ্ছা বলি, আমি একটা কথা বলি যে অনেকে বলছো আমেরিকা দিছে। হ্যাঁ, আমেরিকা দেয় নাই এই কারণে, কারণ আমেরিকা আমাদেরকে 72-এর 4 এপ্রিল 72-এ আমাদেরকে আমেরিকা স্বীকৃতি দিয়েই ফেলছিল। সে আমাদেরকে আর কেন ভেটো দিবে? কিন্তু চীন কিন্তু আমাদেরকে, আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? 26 তারিখ। 31 তারিখে চীন দেখো তো, এটা দেখো তো চলতেছে তো নাকি? আসতেছি, আসি আসি আসি। তোমাদের মানে এতে ক্যামেরা হট হয়ে গেছে, বুঝছো? আসি, এই চলে আসছে। ইউএসএ আমেরিকা একই কথা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমরা সংক্ষেপে আমেরিকা বলি আর কি, ঠিক আছে? বা মার্কিন যুক্তরাষ্ট্র একই কথা। দেখো আসছে, আসছে দেখো, হ্যাঁ আসছে।
ওকে, তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন পড়ে ফেলাম। জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ টপিক। তুমি জাতিসংঘ থেকে তুমি প্রশ্ন পাবা, তুমি যে ইউনিভার্সিটিতে যাও না কেন। আমরা আরো খুব ভালোভাবে পড়বো। হ্যাঁ, আমি তারপর তোমাকে কিছু কোশ্চেন বলে দিলাম। হ্যাঁ, জাতিসংঘ থেকে প্রশ্ন আসে, ভার্সিটিগুলোতে জাতিসংঘ থেকে প্রশ্ন মাস্ট আসে। ওকে, এবার 3 নাম্বার আসো। এটাকে ধরা যায়, এটা মৌলিক ধরা যায়। আমরা এগুলো কিছু পড়াবো, আমরা যখন তত্ত্ব পড়াই বা কিছু যে প্রবক্তাকে, হ্যাঁ না, এগুলো থেকে তখন চলে আসে আর কি। সামাজিক বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তাকে বলো। এটা আর্টসের পোলাপাইন ভালো পারবে, এটা আর্টসের পোলাপাইন ভালো পারবে, বলো। উনি হচ্ছে গিয়ে বিবর্তনবাদের প্রবক্তা, বিবর্তনবাদের। যে জ্যাক রুশোর একটা বিখ্যাত ডায়লগ আছে, বিখ্যাত উক্তি আছে, বলো কি, কে বলতে পারবে, বলো। ইয়েস, হারবার্ট স্পেন্সার। দেখি সবাই কি আনসার দেয়, দেখি। জীবন ফিরে পাইলা, হায় হায় রে, কি ভয় পেয়ে গেছো? বলো কি হবে, দেখো আমি লিখে দিচ্ছি। চার্লস ডারউইন হচ্ছে গিয়ে বিবর্তনবাদের প্রবক্তা। রুশোর একটা বিখ্যাত ডায়লগ আছে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট হি ইজ এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। যে আমরা সবসময় কি শৃঙ্খলিত হয়ে জীবনযাপন করি। এই ডায়লগটা অনেকবার আসতেছে, উক্তি। কে বলছেন? তোমরা এটা আর্টসও পাইছো, আর্টসে বলা পাইন, পড়ছো না তোমরা? এটা অনেকবার আসছে। এটা কে বলছেন? রুশো। তাহলে এটা কি হবে অ্যান্সারটা? হারবার্ট স্পেন্সার। তার মানে প্রবক্তা থেকে এরকম প্রশ্ন আসে, বা এই তত্ত্বের প্রবক্তাকে, এরকম জিনিসগুলো আসে। ঠিক আছে, যেমন বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে, জিল এমেটার, এটা অনেকবার আসে। সো এই জিনিসগুলো দেখো, প্রবক্তা, এগুলো আমরা সব পড়াবো ক্লাসের মধ্যে। তোমাকে আমি টপিকটা বলে দিচ্ছি যে কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। যে এমন না যে তোমরা যে বলো যে ইম্পর্টেন্ট টপিক বলে দেন, দেখা গেলো এবার আসছে প্রবক্তা থেকে, দেখা গেলো পরবর্তীতে আসলোই না। কিন্তু তোমাকে পড়তে হবে, তোমাকে পড়তে হবে। তুমি যখন বইতে পড়ো তোমাকে কিন্তু মোটামুটি সব পড়তে হয়। দেখো তোমরা একটা বলি আমি, এটা এইচএসসি তোমরা কি করছো, এইচএসসিতে চ্যাপ্টার থাকে 6টা বা 7টা, তোমরা একটা চ্যাপ্টার বাদ দিয়ে যাও, না ওটা না পড়লেও আমি সিকিউ কমন পাবো, 11টা থেকে আমি 7টা সিকিউ কমন পাবো। কিন্তু এখানে তা না। এবার যে আসছে বলে যে পরবর্তীতে আসবে কি আসবে না আমরা বলতে পারবো না, কিন্তু তোমাকে পড়তে হবে টপিক সবই পড়তে হবে। হ্যাঁ, আমি তখন তো পরে বলেই দিব যে কোনটা বেশি করে পড়বা, বাট আমাকে টপিক কম বেশি পড়তে হবে। এই জন্য সাধারণ জ্ঞান যখন তোমার জিজ্ঞেস করো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তখন এটা সমস্যা হয়ে যায়। যে কোনোখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি। মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে কিন্তু সর্বদা সে শৃঙ্খলাবদ্ধ। এটাই বললাম যে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। বাংলায় দেয় বা কোনো সময় ইংলিশেও দেয়। আমি তোমাকে ইংলিশে বলে দিলাম। কে বলছে এটা? রুশো। এবার দেখো, বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? তার মানে এটা অবস্থান থেকে প্রশ্ন আসছে, বা বিখ্যাত স্থান থেকে আসছে। বিখ্যাত স্থান টপিকের নাম, এটা ইন্টারন্যাশনাল টপিক, এটা আমি পড়াবো। শুধু তো একটা না যে হ্যাঁ ট্রয় নগরী, এটাও কিন্তু একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তুমি ঘাটো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমি যখন গতবার আমরা যখন যে 3.0-তে আমার যখন পরীক্ষা নিয়েছি, আমি দেখছি এটা এই কোশ্চেনটা আমি অনেকবার সেট করছি। আমি কি রে, এই কোশ্চেনটা আমি দিছিলাম মডেল টেস্টে বা কোন একটা এসিবি ক্যামেরা কই? এসিবির ক্যামেরা রকি বকি সরাই ফেলছে। এত হচ্ছে কেন? দেখো তো এসি ঠান্ডা হচ্ছে না, দেখে এরকম ঠান্ডা হচ্ছে না। দেখো, এই যে আমরা চলে আসছি। তোমরা যেরকম অনেক হট, মাথা গরম, আমাদের ক্যামেরা হট হয়ে গেছে, বুঝছো? দেখো, বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? গ্রিস হবে না। অনেকে বলতেছো গ্রিস, তোমাদের মানে কোনো একটা সময় তুমি গ্রিসে পড়ছো, বাট বর্তমানে যে এলাকাতে পড়ছে, যেমন আমি বলি, আমরা বলি যে আমাদের মুজিবনগর, যেখানে আমাদের হচ্ছে গিয়ে অস্থায়ী সরকারের শপথ নেওয়া হয়েছে, মুজিবনগর, সেটার নাম বৈদ্যনাথ তলাতে ছিল। তো আমরা প্রশ্নটা প্রায় আসে যে মুজিবনগর বা বৈদ্যনাথ তলা কোন জেলায়? তো 71-এ আমাদের জেলা কম ছিল
তখন ছিল কিন্তু কুষ্টিয়া জেলার মধ্যে, কিন্তু বর্তমানে আমার মেহেরপুরে পড়ছে। এখন যদি অপশনে কুষ্টিয়া থাকে তুমি কি কুষ্টিয়া দিবা? না, কি দিব? মেহেরপুর দিব। মানে বর্তমানে আমার মেহেরপুরে চলে গেছে। তার মানে কি হবে অ্যান্সার? এটা তুরস্ক। তুরস্ক দিয়ে আমি আরেকটা প্রশ্ন পড়াবো। তুরস্কের আরেকটা নাম আমরা এখন বর্তমানে উচ্চারণটা করে তুর্কিয়ে বলে। তুরস্ক নিয়ে আরেকটা যেটা প্রশ্ন আসে সেটা একটু বলে দিই। হ্যাঁ, সেটা থেকে আমরা তো ইন্টারন্যাশনাল পড়াবো, মহাদেশ পড়াবো। পৃথিবীতে আমাদের মহাদেশ 7টা। আমাদের কিছু কিছু দেশ ইউরোপে পড়ছে, কিছু কিছু দেশ পড়ছে এশিয়াতে। একে বলে আমরা ইউরেশিয়া বলি। ইউরোপ প্লাস এশিয়া, এই তোমরা সংক্ষেপে বলো না, দুইটা মিলে যোগ মিলে এখন তোমার কত কিছু উপায় করে। ইউরোপ প্লাস এশিয়াকে বলে ইউরেশিয়া। তো একটা শহর সেটা আমি লিখবো, তোমরা বলবা ইউরোপ ও এশিয়ার মধ্যে পড়ছে। শহরটা কি বলতো? ইউরোপ ও এশিয়ার মধ্যে পড়ছে। দুইটা মহাদেশের মধ্যে পড়ছে, ইউরোপ ও এশিয়ার মধ্যে পড়ছে। বলো কোন শহরটা? এই প্রশ্নটা আসে, কোন শহরটি দুটি মহাদেশে অবস্থিত? দেখো, ইউরোপ একটা মহাদেশ, এশিয়া একটা মহাদেশ। শহরটার নাম কি? যে শহরটা তুরস্কতে পড়ছে। দেখি বলো, কে কার মনে আছে এগুলা? দেখি, একটা শহর দুইটা মহাদেশে, ইউরোপ আর এশিয়ার মধ্যে, ইউরেশিয়া বলি আমরা। এই শহরটা তুরস্কের মধ্যে পড়ছে। এই কোশ্চেনটা এই বছর আমাদের নার্সিংহোম আসছিল অ্যাডমিশনে। এবার একটা কমন প্রশ্ন, খুব ইজি প্রশ্ন, বলো দেখি। এই তো গুড ইস্তাম্বুল, এই তো গুড, বা আমার আগে দিকে বলে ফেলাইছো। ইয়েস, ইউরোপ প্লাস এশিয়ার মধ্যে আমার ইস্তাম্বুল পড়ছে। কোথায়? ইস্তাম্বুল পড়ছে তুরস্কতে। তুরস্কের রাজধানী কি? আবার কয়ে ফেলো না ইস্তাম্বুল। আমরা সবাই চিনি, আমরা নামটা চিনি, ইস্তাম্বুল আমরা নামটা চিনি, কিন্তু তুরস্কের রাজধানী আঙ্কারা। দেখছো? আরো কটা প্রশ্ন পড়ে ফেললাম আমরা। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। প্যারিসে কি আছে? লুভর মিউজিয়াম। এটাও পরীক্ষায় আসে। লুভর জাদুঘর লিখলাম, যাও। প্রশ্ন আসবে, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে। ফ্রান্সের রাজধানী প্যারিসে। দেখছো, আমরা একটা থেকে আরেকটা থেকে কোথায় কোথায় চলে গেছি। প্রশ্নগুলো আসে, তোমাকে আমি দেখাচ্ছি অ্যানালাইসিস করে যে প্রশ্ন এভাবে আসে অ্যাডমিশনে। তাহলে তুমি পারবা না এখন? যদি আসে লুভর মিউজিয়াম, তুমি দেখো আর ইউ প্রশ্ন ঘাটো, তুমি দেখবা লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত, এটা কোন সময় জানে আসছিল, প্যারিসে। ওকে, আঙ্কারা। এবার আমরা চলে আসি মেসোপটেমীয় সভ্যতা। এটা আমাদের বিশ্বের বিভিন্ন সভ্যতা, টপিকের নাম বিশ্বের বিভিন্ন সভ্যতা পড়াবো আমরা। কোন টপিক বাদ যাবে না কোনো শিশু। এই শিশু, তোমার তো শিশু তাই না? তোমাদের বয়স 0 থেকে 18-র মধ্যে, তোমার তো সব শিশু। বলো শিশুরা, মেসোপটেমীয় সভ্যতা। আমাদের বিশ্বে বিভিন্ন সভ্যতা আছে। সেই সভ্যতাগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয়। সবচেয়ে প্রাচীনতম, যেমন মিশরীয় সভ্যতা আছে, গ্রিক সভ্যতা আছে, সিন্ধু সভ্যতা আছে। এইগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম সভ্যতা মেসোপটেমীয়। এটা একটা প্রশ্ন যে বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম কি? মেসোপটেমীয়। অনেকেই মিশর বলতেছে। দেখো, বর্তমানে এই যে মেসোপটেমীয় সভ্যতা, মনে রাখবা জানো, আমাদের এই সভ্যতাগুলা বেশিরভাগ কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠছে। আমরা দেখাবো ক্লাসের মধ্যে। টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানে মধ্যবর্তী স্থানে আমার এই মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠছে। টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মাঝখানে, ধরো এটা টাইগ্রিস, এটা ইউফ্রেটিস, এই নদীর মাঝখানে আমার এই সভ্যতাটা গড়ে উঠছে। কে বলতে পারবা এই দুইটা আগের নাম? দজলা, ফোরাত। আমরা শুনছি না যে ফোরাত নদীর পানি শুকায় যাইতেছে, এই দেখো সেই ফোরাত নদী, সেটার নাম কি? ইউফ্রেটিস। তাহলে বলতে পারো যে এইগুলোর নাম আমরা আসলে কোন দেশে শুনতে পাই বর্তমানে? এখন আমার কোন দেশ? এটা ইরাক। ক ইরাক। তার মানে আমরা আরো দুটা প্রশ্ন পড়ে ফেললাম। যে প্রশ্ন আসে যে মেসোপটেমীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে ওঠে? টাইগ্রিস, ইউফ্রেটিস। যদি এটা আসে, দজলা, ফোরাত। আর এটা আমাদের বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কি? মেসোপটেমীয় সভ্যতা। বর্তমানে আমার এখানে কি এখন? ইরাক। ক কারণ আমরা ইরাক কি
নাম নিয়ে ঝামেলা আছে, কারণ ইরাক ইরান পাশাপাশি দেশ, নামটাও কাছাকাছি। ওকে, ক্লিয়ার? ইরাক। এবার আসো আরেকটা প্রশ্ন, এইটাও সভ্যতা, কেন জানি আমি একটু বলি, একটু মজা কথা বলি। ঢাকা ভার্সিটিতে গত 2 বছর ধরে ওরা না একটা টপিক থেকে 2টা প্রশ্ন করে ফেলছে। যেমন দেখো, এটাও কি, এটাও কিন্তু আমার বিশ্বের বিভিন্ন সভ্যতা। আচ্ছা, ক্লাস কেমন লাগতেছে? বিশ্বের বিভিন্ন সভ্যতা, বিশ্বের বিভিন্ন সভ্যতা, একই সেম টপিক। এটা কি? মিশরীয় সভ্যতা। এটা পড়লাম কি, মেসোপটেমিয়া, এটা কি মিশরীয় সভ্যতা থেকে আসছে। মিশরীয় সভ্যতা, তোমরা অনেকে জানি মিশরীয় আনসার করতেছো। আমাকে বলো দেখি, এই মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠছে? দেখি বলো। ও বাবা, 24-এ এইচএসসি পরীক্ষা দিছো, আবার 25-এ আলিম দিছো। 24-এ তুমি পরীক্ষা দিয়ে ফেলছো, আবার আলিমের সার্টিফিকেট, এটা তো আসলে বলতে পারবো না, এবার তো হয় না। সাধারণত আমাদের এইচএসসি যেই মানে ব্যাচ পাসিং ইয়ার, সেটা সেইখানে তুমি পরীক্ষা দিয়ে ফেলছো, তুমি মনে হয় আর পারবা না ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে। মিশরে 9-10-এ পড়ছো? আচ্ছা, দেখো মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠছিল? নীল নদের তীরে, নীল নদের তীরে গড়ে উঠছিল। এই জন্য মিশরকে বলা হয় নীল নদের দান বলা হয়। আচ্ছা, এবার আমাকে বলো, নীল নদ, দেখি কে বলতে পারবা এটা কি? একটাই আছে যে নীল নদ কি পৃথিবীর বা বিশ্বের কি নদী? বলো। আইসিটি টপিক, আইসিটি বলে আসেনি। নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী, মানে লম্বায় বড়। বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ। আচ্ছা, আসলোই যখন নদী, কোথার থেকে কই চলে গেছি আমরা? দাঁড়াও না, আইতাছি প্রশ্নে। বিশ্বের দীর্ঘতম নদী নীল নদ। বাংলাদেশের দীর্ঘতম নদী কি কও? বাংলাদেশের দীর্ঘতম নদী কি? দেখছো কোথা থেকে কই জায়গা? দেখছো, এটাই হচ্ছে সাধারণ জ্ঞান। কোথা থেকে কোথায় চলে যাবো ঠিক নাই। বাংলাদেশের দীর্ঘতম নদী কি কও? কয়ে ফেলাও। হেরোডোটাস। গুড, নাজবুল। এই তো হেরোডোটাস বলছিল নীল নদের দান বলে আখ্যায়িত করছিলেন কে? মিশরকে ইতিহাসের জনক হেরোডোটাস। এই তো, গুড। আচ্ছা, মেঘনা, হ্যাঁ, বিগেস্ট রিভার। দেখো, দীর্ঘতম নদী নীল নদ আর বৃহত্তম নদী অ্যামাজন। দেখছো, বৃহত্তম নদী অ্যামাজন, দীর্ঘতম নদী কি? তোমার নীল নদ। বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। যদি বলা হয় বৃহত্তম নদী, তখন তুমি বলবা মেঘনা। চেঞ্জ হয়েছে এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়লাম, অনেক কিছুই পড়লাম মিশরীয়। এই মিশরীয় সভ্যতায় ওদের যে লিখন পদ্ধতি, ওরা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। ঠিক আছে, সেই ছবি এঁকে মনের ভাব প্রকাশ করতো, সেটাকে ওরা কি বলতো? হায়ারোগ্লিফিক। কি বলতো? হায়ারোগ্লিফিক। তার মানে হায়ারোগ্লিফিক কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতি? এখন তো বুঝেই ফেলছো, ঠিক আছে? জিন্না, মিসিসিপি না, দীর্ঘতম তোমার নীল নদ, ঠিক আছে? ওটা তো যৌথভাবে মিসিসিপি, মিসৌরি। তুমি এককভাবে যখন বলবা, কে যে বলে জি না বলতেছে, এককভাবে যখন বলবা তখন নীল নদ, ওয়ান অ্যান্ড অনলি। যৌথভাবে বললে এটা আসে না পরীক্ষায়, এটাই আসে। তাহলে কি হবে আনসার? মিশরীয় সভ্যতা। কি হবে? মিশরীয় সভ্যতাতে লিখন পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফি। আবার দেখা মানে পরে ছবি, যে এরা ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। ক্লিয়ার? এবার চলে আসি স্টারলিংক। আরে তোমরা এটা ভালোই পারবা, বলো স্টারলিংক কি? আমাদের বাংলাদেশেও আসছে না, বলো। তাহলে ধরা যায় এটাকে আমরা ধরতে পারি রিসেন্ট, লিখতাম, হ্যাঁ, কারেন্ট নিউজ থেকে আসছে, রিসেন্ট টপিক থেকে আসছে এটা। স্টারলিংক 5ই সেপ্টেম্বর পর্যন্ত অফারটা পাবা। শরীফুল ইসলাম।
আচ্ছা, দীর্ঘতম বৃহত্তম আমাদের পার্থক্যটা কি দেখো। এই মাহিম একটু আয়, এদিকে আয়। আমার কাজ চুল কাটছে প্রচুর। এই দেখো, এই যে আমার সামনে তোমাদের মাহিম ভাই আছে, দেখো মাহিম আমার চেয়ে লম্বা, অবভিয়াসলি বুঝতেই পারতেছো। তার মানে কি মাহিম দীর্ঘতম, লম্বায় বড়। ও আচ্ছা, লম্বায় বড় আমার চেয়ে, দেখো লম্বায় বড়। আমি আবার পাশে বড়, তার মানে কি আমি বৃহত্তম। এই হচ্ছে গিয়ে পার্থক্য, যে লম্বায় বড় বা দৈর্ঘ্য বড় তাকে দীর্ঘতম বলবো, পাশে বড় হলে এটাকে বৃহত্তম বলবো। তোমরা তো আমাকে বলছো বৃহত্তম। আমি তাহলে আরেকটা জিনিস অ্যাড করি। ধরো দুইটা জিনিসের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে, ফারিয়া আপু আর আমার মধ্যে কে বড়, তাহলে তখন বলা হবে যে ফারিয়া আপু মাহিমের থেকে ক্ষুদ্রতর। কিন্তু এখানে যদি আরেকজন থাকে, তিনজন থাকি আমরা, যখন তিনজনের মধ্যে তুলনা করা হবে তখন ফারিয়া আপু কি ক্ষুদ্রতম। দুইজনের মধ্যে পার্থক্য বোঝালে হয় তর, আর তিনজনের মধ্যে পার্থক্য বোঝালে হয় তম। এটা কিন্তু তোমাদের মানে শুদ্ধ প্রয়োগ এবং অপপ্রয়োগে বাংলায় দেখো, বাংলাও বলে ফেলা হয়েছে, বাংলাও বলে ফেলা হয়েছে। পদ্মা নদী মেঘনা নদী থেকে দীর্ঘতম নাকি দীর্ঘতর, দুইজনের মধ্যে পার্থক্য বোঝাচ্ছে, তার মানে দীর্ঘতর। আর যদি বলা হয় পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী, কারণ সবগুলো নদীর মধ্যে পার্থক্য বোঝাচ্ছে। সো দ্যাটস দা পয়েন্ট। ওকে, ধন্যবাদ বাংলা বলার জন্য। ঠিক আছে। ওয়াও, গ্রেট এক্সাম্পল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে স্টার্লিং কি একটা, স্টার্লিং হচ্ছে গিয়ে বলো, আমাদের বাংলাদেশে অলরেডি চলে আসছে স্টার্লিং, ঠিক আছে। তাহলে আমাদের বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 18 জুলাই থেকে, তার মানে বেশি দিন হয় নাই, মাসখানেক হয়েছে, তাই না? তাহলে 2025-এ আমরা জানি এটা তার কি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা। আমরা কিন্তু গত বছর যখন হচ্ছে কি আমাদের যখন বাংলাদেশে ইন্টারনেট চলে গেল, বন্ধ করে দিল, তখন সবাই বলতেছিল তাই না যে স্টারলিংটা থাকলে কিন্তু আমাদের তখন ইন্টারনেটটা আমরা কিন্তু একদম পুরা জিরো ইন্টারনেট থাকতাম না আর কি। তাহলে আমাদের বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে 18 জুলাই। বলো এবার দেখি স্টারলিং কার? স্পেস এক্স, তাই না? স্পেস এক্স। এবার এটা বলো, স্পেস এক্স এর মালিক কে? বলো মালিক কে? কও দে, বলো কে মালিক, কে বলো? আমরা জানি স্পেস এক্স এর মালিক ইলন মাস্ক। বড়লোক বুঝছো, পৃথিবীর মধ্যে বড়লোক মানুষ, রিচেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। 1 নাম্বার থাকে, কখনো 2 নাম্বার থাকে, মানে 1-2 এর মধ্যে থাকে বেটা ইলন মাস্ক, বুঝছো। এটা চেঞ্জ হয় অনেক সময়, কিন্তু এই মোটামুটি এখন পর্যন্ত ইলন মাস্ক রিচেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, বুঝছো। 20 মে তোমার প্রথমে পরীক্ষামূলকভাবে হয়েছে, আমি লিখছি আনুষ্ঠানিকভাবে যখন বলবে তখন তোমার হবে 18 জুলাই। খেয়াল কইরো, ঠিক আছে, খেয়াল কইরো 18 জুলাই আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে। হ্যাঁ, তখন আমরা পরীক্ষামূলকভাবে শুরু করছি, বাট আনুষ্ঠানিকভাবে আমরা 18 জুলাই। ইয়েস, ইলন মাস্ক। ওকে, এবার আসো রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ওরে আল্লাহ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এখনো প্রশ্ন আসতেছে। দেখো বলো কি প্রশ্নটা আসছে? কি বলছে? রুশ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? দেখো এখনো কিন্তু যুদ্ধ বন্ধ হয় নাই। রাশিয়া ইউক্রেনকে আক্রমণ শুরু করছে 24, হ্যাঁ বাংলায় লিখছি, ফেব্রুয়ারি 22। দেখো প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলতেছে। দেখো এখনো প্রশ্ন আসতেছে, তাহলে এটাকে আমরা সাম্প্রতিকই ধরি, এটাকে সাম্প্রতিক ধরলাম, রিসেন্ট কারেন্ট নিউজ থেকে আসছে। আবারও দেখো কারেন্ট নিউজ, একটু গুণো দেখো কয়টা কারেন্ট নিউজ আসছে, একটু গুইনো কয়টা কারেন্ট নিউজ আসছে। এটা ওটা কারেন্ট, আচ্ছা এটা ওটা কারেন্ট, এটাও ধরছি আমি, রিসেন্ট ধরছি, এটা একটা কারেন্ট নিউজ। দেখো রাশিয়াকে সমর্থন করেনি কোন দেশ? মনে রাখবা
এরকম বারবার এরকম ঝামেলা গুলো একটা লাইভ ক্লাসে ঝামেলা হয়ে যায় না? পুরো কোন ক্যামেরা গরম হয়ে যাচ্ছে। আমাদের এখানকার রেসিপি ক্যামেরা কোথায় এসিপির ক্যামেরার কোনটা হয়েছে? আবার ঠিক হয়েছে। আর যেটা বলতেছিলাম আমরা যে ইউরোপের কোনো কান্ট্রি কিন্তু রাশিয়াকে সাপোর্ট করে নাই, তার মানে হাঙ্গেরি একটা ইউরোপের কান্ট্রি, তাহলে কি হবে হাঙ্গেরি। আমি লিখে দিচ্ছি হাঙ্গেরি একটা ইউরোপের দেশ, ইউরোপ। যখন আমরা রাজধানী পড়বো তখন আমাদের চলে আসবে যে কোন কোন দেশগুলো আমার ইউরোপের কান্ট্রি, ঠিক আছে? 90 দশকের বিটিভি দেখো, দেখছো? আমি 90 দশকের মানুষ, তাই আর কি তোমাদেরকে একটু বিটিভি দেখাচ্ছি। দেখো তো এখন কি আসছে কিনা, দেখো তো আসছে তো। তাহলে আমাদের এটাও হয়ে গেল, 8 নাম্বার কোশ্চেন হয়ে গেল। এবার আসো, যুক্তরাষ্ট্রে গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দেশ, পরিচিত কোন দল? গ্র্যান্ড ওল্ড পার্টি, এটাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড পার্টি, জিওপি। বলো কি হবে অ্যান্সার এটা? গ্র্যান্ড ওল্ড পার্টি, জিওপি। আমার বইতে ছিল এটা, এই কোশ্চেনটা। গ্র্যান্ড ওল্ড পার্টি নামে পরিচিত কোন দল? যুক্তরাষ্ট্রে আমরা জানি দ্বিদলীয় ব্যবস্থা, তাই না? আমরা জানি যে যুক্তরাষ্ট্রে কয়টা দল আছে, মেইন দুইটা দল, দুইটাই। এই দুটো দলই কিন্তু নির্বাচন করে। যেমন আমাদের বাংলাদেশে বহু দলীয়, তাই না? আমাদের বাংলাদেশে অনেক দল আছে, একটা দল না তো, অনেক দল আছে। কি কি দল আছে? রিপাবলিক একটা, রিপাবলিক, আর এটা কি ডেমোক্রেট। দেখো তোমাদেরকে আরেকটা প্রশ্ন পড়া হয়ে গেল যে যুক্তরাষ্ট্রে দুইটা দল, দ্বিদলীয় ব্যবস্থা, ডেমোক্রেট, ডেমোক্রেট। তার মানে বুঝতেই পারতেছো যে কোন দুইটার মধ্যে অপশন। তার মানে দেখো এ আর ডি বাদ পড়ে গেল। আমি বললাম যে দুইটা দল মেনলি, তাহলে হবে কি বি আর সি এর মধ্যে প্রশ্ন, অ্যান্সারটা বলো কি হবে অ্যান্সার? রিপাবলিক নাকি ডেমোক্রেট বলো? তাহলে কি হবে? আমরা জানি এখানে এবার আমাদের ইউএসএতে এখন কে? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, বাটা কিন্তু কোথাকার? রিপাবলিক দলের, ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি হবে অ্যান্সারটা? রিপাবলিক। কি হবে? রিপাবলিক, ঠিক আছে। বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের নারী সদস্য কয়জন বলো? এখানে আমি কিছু প্রশ্ন বলি। আমরা জানি 5ই আগস্টে আপাজান পালায় যাওয়ার পর 6 আগস্ট, দেখো আমি লিখতেছি না, মুখে বলতেছি, 6 আগস্ট 2024 সালে আমাদের রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিচ্ছেন। এরপর আমরা জানি যে 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিছেন। এই যে এটাও অনেকবার আসছে এই বছর, 8ই আগস্ট 2024 শপথ নিছে। আমাদের বর্তমানে এখন কম বেশি হচ্ছে, এখন আমাদের বর্তমানে সব মিলে 23 জনের মতো আছে উপদেষ্টা। কম বেশি হয়েছে, ঠিক আছে, কম বেশি হয়েছে। একজন বের হয়ে গেছেন, একজন মারা গেছেন, এরকম আর কি। এভাবে আবার কেউ ঢুকছে, এভাবে করতে মোট কয়জন? 23 জন আছেন, যার মধ্যে আমার 4 জন নারী উপদেষ্টা। কয়জন? 4 জন। তাহলে কি হবে অ্যান্সারটা? 4 নং হবে অ্যান্সার। তাহলে কত হবে? 4 জন। এই প্রশ্নটা আসছে অন্তর্বর্তীকালীন সরকার কবে শপথ নিছেন? 8ই আগস্ট। এটা দেখবা এবার আরইউতে বা কেইউতে কোনো না কোনো পরীক্ষা আসছে। 24-এর অ্যাডমিশন এই কোশ্চেনটা আসছেই। তারপর আসছে ডিউতে কোনটা? 4 জন নারী উপদেষ্টা। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশ্ন আসছে, যেহেতু আমাদের এখন প্রধান উপদেষ্টা। যেমন আগে বলা হয়তো শেখ মুজিব, এখন আমার দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে প্রশ্ন আসছে। এই যে একটু পরে দেখবো আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা প্রশ্ন আজকে আমরা দেখবো। তাহলে আসো এবার দেখি, পরবর্তী দেখি প্রশ্ন 11 নম্বর দেখি কি বলছে। অলিম্পিক, তার মানে একটা খেলাধুলা। আচ্ছা এটাকে আমি সাম্প্রতিক ধরি, হ্যাঁ এটাকে আমি সাম্প্রতিক ধরি, এটাকে আমার সাম্প্রতিকে নিয়ে যাই। হ্যাঁ এটা আমাদের সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছে।
খেলাধুলা, বিশ্বের খেলাধুলা, খেলাধুলা থেকে প্রশ্ন। অলিম্পিক, এই যে আমরা যে অলিম্পিকটা দেখি বা আমরা যে বাংলাদেশ অলিম্পিকে আমরা জয়েন করি, সেই অলিম্পিকটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, সামার অলিম্পিক। এটা কি নাম? সামার অলিম্পিক। সামার অলিম্পিক। তাহলে আমি কি বললাম যে আমাদের এখন যে অলিম্পিকটা আমরা দেখি সেটা কি? গ্রীষ্মকালীন অলিম্পিক, সামার অলিম্পিক, যেটা 4 বছর পর পর হয়। উইন্টার অলিম্পিকও 4 বছর পর পর হয়। লাস্ট অলিম্পিক হয়েছে 2024 সালে। কোথায়? প্যারিসে। আগামীতে কোথায় হবে? 28-এ। দেখো আমি কি বললাম, 4 বছর পর পর হয়, তার মানে 28-এ অলিম্পিক হবে। কোথায় হবে? লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস, এটা কোথায়? ইউএসএতে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএতে। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে আমরা বাংলাদেশে গ্রীষ্মকালীন অলিম্পিকে কবে জয়েন করছি, বা কোন অলিম্পিকে? আমরা লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে 1984-এর আমরা বাংলাদেশ জয়েন করছি অলিম্পিকে। এখন তুমি দেখবা যে অলিম্পিকে একটা পতাকা আছে। অলিম্পিকের পতাকায় দেখো 5টা গোল্লা আছে। দেখো এটা 5টা গোল্লা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা গোল্লা, মানে কি? বৃত্ত। এটা লেখা আছে এখানে, বৃত্ত বা চক্র, বৃত্ত বা চক্র, আমি বলি গোল্লা আর কি। হ্যাঁ, তো প্রতিটা গোল্লা কাকে নির্দেশ করে? পরীক্ষায় আসছে। দেখো দেশ, মহাদেশ, মহাসাগর, নাকি 5টি শহর। আমি দেখতে পাচ্ছি যে 1টা 2টা 3টা 4টা 5টা আমার গোল্লা দেখা যাচ্ছে। এই যে প্রতিটা বৃত্ত বা চক্র আমরা কাকে নির্দেশ করতেছি? বলো কাকে হবে? বলো কি হবে? জানো না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। কি হইতে পারে বলো? বলো কাকে নির্দেশ করে? আমাদের মহাদেশকে নির্দেশ করে। মহাদেশ, আমাদের 7টা মহাদেশ আছে। 7টা মহাদেশের মধ্যে তো আমাদের অ্যান্টার্কটিকাতে তো কোনো মানুষ বসবাস করে না, সো এটা বাদ। তাহলে রইল কটা? 6টা। আমরা আমেরিকাকে আমরা ভাগ করি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এখানে আমরা একেবারে আমেরিকাকে বলতেছি। সো এটাও তো প্রশ্ন আসতে পারে এভাবে যে দেখো নীল বৃত্ত, এই যে নীলটা ইউরোপকে নির্দেশ করতেছে, নীল বৃত্ত। হলুদটা নির্দেশ করতেছে আমরা এশিয়া, আমরা এশিয়ার মানুষ, আমাদের বৃত্তটা কি? হলুদ কালারের। সবুজটা কি? ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। এখানে আমি কি লিখলাম? ওশেনিয়া লিখলাম। হ্যাঁ, ওশেনিয়া মহাদেশকে নির্দেশ করে। আফ্রিকাতে কালা কালা মানুষ বসবাস করে, তার মানে কি? আফ্রিকাটা মানে কালোটা কি? আফ্রিকা মহাদেশ। আর এই যে লালটা কি? আমেরিকা। তাহলে কয়টা হলো? মহাদেশ এখানে 5টা। তাহলে মহাদেশকে নির্দেশ করতেছে। তাহলে কি হবে অ্যান্সারটা? মহাদেশ হবে অ্যান্সার। এই যে এখন আমরা সবাই অ্যান্সার করতে পারছি, মহাদেশ। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু আরো কোশ্চেন পড়ে ফেললাম। প্রশ্ন আসতে পারে কিন্তু তোমাদের, কারণ যেহেতু সামনে তোমরা পরীক্ষা দিবা। আমার সামনে আমার হচ্ছে গিয়ে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে 28-এ লস অ্যাঞ্জেলেস ইউএসএ। এই লস অ্যাঞ্জেলেস ইউএসএ আমরা বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশ নিয়েছিলাম, গ্রীষ্মকালীন অলিম্পিক। এটাও প্রশ্ন আসতে পারে। বা সামনে আমাদের 26-এ কি আছে? বিশ্বকাপ ফুটবল আছে। খেলাধুলা থেকে প্রশ্ন আসে, বিশ্বকাপ ফুটবল আছে। 22-এ হয়েছে, তারপর সামনে আমার 26-এ। তার মানে কি? দেখো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট, কারণ 26-এ আমাদের খেলা হবে জুন মাসের দিকে। তোমাদের ধরো পরীক্ষা তো হইতে পারে প্রথম দিকে। সো বলতে পারে যে আগামী বিশ্বকাপ ফুটবল কোথায় হবে? 3 দেশে হবে, কামেজুতে হবে, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। প্রশ্ন আসতে পারে। বা আসতে পারে হচ্ছে গিয়ে আমাদের বিশ্বকাপ ক্রিকেট থেকে আসতে পারে। আমাদের 23-এ ক্রিকেট হয়ে গেছে, সামনে আমার হবে 27-এ। প্রতিটা এই 3টা খেলা আমাদের 4 বছর পর পর হচ্ছে, এবং এখান থেকে প্রশ্ন আসে। গ্রিন, গ্রিন ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ বলা হয়, ওশেনিয়া বা অস্ট্রেলিয়া, গ্রিনটা। তাহলে আমরা অলিম্পিকও পেয়ে গেলাম। এবার আসো ঢাকা ভার্সিটিতে যখন পরীক্ষা দিবা, তুমি দেখবা একটা প্রশ্ন ঢাকা ভার্সিটি সম্পর্কিত আসবে।
তিন দেশ মিলায়া, তাই না? আচ্ছা, এবার দেখি আমি আমাকে বলি, ঢাকা ইউনিভার্সিটি তুমি যখন প্রশ্ন যাবা পরীক্ষা দিতে, তুমি একটা প্রশ্ন তুমি পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত। প্রশ্নটা কি আসছে তার মানে আমি এখানে লিখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত, লিখি ডিইউ সম্পর্কিত। তুমি একটা প্রশ্ন পাও, ঢাকা ভার্সিটিতে প্রশ্ন আসলে ডিইউ দিয়ে প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসছে? 12 ভূঁইয়াদের মধ্যে, এটা আমরা ইতিহাসে পড়বো, 12 ভূঁইয়াটা আমরা ইতিহাসে পড়বো। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি আছে? তুমি যদি কার্জন হলে যাও, কার্জন হলের ভিতরে তুমি তার সমাধিটা পাবা। কার্জন হল কে বলো? ঈশা খা, মুসা খা, উসমান খা নাকি ফজল গাজী? আমরা জানি যে 12 ভূঁইয়াদের মধ্যে কিন্তু সর্বশ্রেষ্ঠ শাসক কিন্তু ছিল ঈশা খা। এবার তাহলে বলো কি হইতে পারে অ্যান্সারটা? এই যে ওই যে ওনারই কবর কিন্তু, যে প্রশ্নটা আসছে, হ্যাঁ, এটা কার্জন হলের ভিতরে। কার্জন হলের ভিতরে গেলে তুমি দেখতে পারবা, খুঁজে বাই করো আর কি। তাহলে বলো কি হবে অ্যান্সার? মুসা খা, মুসা খা। তাহলে কি হবে অ্যান্সার? মুসা খা। ঠিক আছে, এটা কবর কার? মুসা খার কবর। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম ডিউ সম্পর্কিত। আচ্ছা বলো, যেহেতু ডিউ দিয়ে আমরা প্রশ্ন করতেছি, তাহলে বলো দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছে? বলো, এগুলো কিন্তু একটা কমন প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছে বলো? ঈশা খা না, আব্দুল্লাহ আলী ঈশা খা না, এটা মুসা খা হবে। তোমরা অনেকেই হইতেছে কি অনেক জায়গায় ভুল পাইছো, এটা মুসা খা হবে। বলো ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছে? একটু যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ি, তোমাদের ড্রিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া, একটু যদি না জানি কেমনে কি, বলো। 1919। হ্যাঁ, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে 1 জুলাই 1921। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা একটা কমিশন গঠন করছিলাম। কমিশনের নাম ছিল নাথান কমিশন। কি কমিশন? নাথান কমিশন। রবার্ট নাথানিয়েল প্রধান ছিলেন, তাই তার নামে। এটা কবে গঠিত হয়েছিল? ওই যে 21 পাইছো না, ওই 21কে উল্টাই দাও। তাহলে আমি যদি 21কে উল্টাই দিই তাহলে কি হবে? 12। এরপরে গিয়ে আমার 21 সালে গিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীকে লীলা নাগ। কি নাম? লীলা নাগ। প্রত্যেকটা প্রশ্ন আসে, ইংরেজি বিভাগের ছিলেন উনি। অথবা বলবে ভাষা আন্দোলনের মধ্যে, ভাষা শহীদদের মধ্যে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? আবুল বরকত, আবাই। সো এই জিনিসগুলা কিন্তু আসে। তুমি তার মানে তুমি খেয়াল রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা প্রশ্ন থাকবেই অ্যাডমিশনে। ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি যখন পরীক্ষা দিতে যাবা। ওকে, এবার আসো ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট। এই যে কথাটা আমরা খুব শুনি, কাকে তোমরা বলো? ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট। এটা আমি তোমাকে ইতিহাসে পড়াইছিলাম মনে হয় না? ইতিহাসে, হ্যাঁ ইতিহাসে পড়াইছিলাম। ফ্যাসিস্ট আমি বলছিলাম যে অ্যাডমিশন এবার প্রশ্ন আসছে, আমি বলছিলাম যে এবার কি বলে তোমরা হিস্ট্রিতে পাবা, তোমরা পাইছো। যাকে নিয়ে আমরা পড়বো সেই লোককে নিয়ে তোমরা এবার হিস্ট্রি সেকেন্ড পার্টে প্রশ্ন পাইছিলা সিকিউতে। বলো ফ্যাসিবাদের জনককে কাকে বলা হয়? বলো ফ্যাসিবাদের জনক কাকে বলা হয়? আচ্ছা অলরেডি সবাইকে অ্যান্সার করে ফেলছি। মুসোলিনি, আবুল। আচ্ছা বলো কি হবে? আমরা কোথায় 13তে আসছি? বেনিতো মুসোলিনি। আচ্ছা বেটা কোন দেশের? আগে বলো এটা। এই যে মুসোলিনি তোমরা যে বলতেছো, বেটা কোন দেশের? ইটালির। তাহলে এই যে ফ্যাসিস্ট আমি বললাম ফ্যাসিও থেকে আসছে, হ্যাঁ, তার মানে এটা কোথা থেকে আসছে? কোন ভাষা? যেহেতু বেটা ইটালি, তার মানে ইতালীয় থেকে ভাষা, ইতালীয় ভাষা থেকে আসছে। এটাও এবার এই যে যে লেখছে না ইটালীয়, এটা খুব সম্ভবত আরিউর কোন একটা শিফটে আসছিল এবার 24-25-এ। তাহলে ইটালীয় ভাষা থেকে আসছে। দেখো তার মানে এই বছর এই যে ফ্যাসিবাদ আমি বলছিলাম ক্লাসের মধ্যে, দেখো ফ্যাসিবাদ আমরা সে কাছে ফ্যাসিস্ট বলতেছি, দেখবার প্রশ্ন আসতে পারে। এক জায়গায় আসছে ফ্যাসিবাদের জনক, আরেক জায়গায় আসছে এই ফ্যাসিস্ট শব্দটা কোথা থেকে আসছে? ইটালীয় ভাষা থেকে আসছে। তাহলে কি হবে? বেনিতো মুসোলিনি। আচ্ছা হিটলার নিয়ে কিছু প্রশ্ন পড়ি আমরা, হ্যাঁ, যেহেতু হিটলারের কথাটা দেখতে পাচ্ছি। আচ্ছা বলতে পারবা যে এই 4 জনের মধ্যে কোন
ব্যক্তির কারণে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল? বলো কোন ব্যক্তির কারণে বা এক লোকের কারণে কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল? একটা বেটার জন্য। বলো কার জন্য? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। দেখো পুরো বিশ্বযুদ্ধ লাগাই দিছে বেটা, বুঝছো? বলো দেখি কে? হিটলার। ইয়েস, আমরা মুসোলিনিকে আমরা অনেক কিছু পড়ছিলাম হিস্ট্রিতে, আমাদের অনেক কিছু পড়া হয়েছে, এত কিছু পড়া লাগে না। হ্যাঁ, আমরা অল্প কিছুই পড়বো আমরা জিকেতে। তোমাদের যেমন হিস্ট্রিতে অনেক কিছু পড়ছো, পার্থক্য পড়ছো দুজনের কি এত মানে অনেক কিছু পড়ছি আমরা, হিটলার, হ্যাঁ আর কি তোমার হচ্ছে কি মুসোলিনিকে আমরা পড়ছি অনেক কিছু, সেগুলো আর পড়া লাগবে না। আমরা জানি যে হিটলারই কিন্তু যখন পোল্যান্ড আক্রমণ করলো 1939-এ, তখনই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়। ঠিক আছে, তার মানে আমরা হিটলার নিয়ে আমরা পরে গিয়ে পড়বো। আমরা জানি যে হিটলার 1933 সালে জার্মানির চ্যান্সেলর হয়েছে, জার্মানির চ্যান্সেলর হন। নাৎসিবাদ, তার দলের নাম কি ছিল? নাৎসি। এই জন্য আমাদের আসে যে নাৎসিবাদ যদি হয় তাহলে হিটলার, আর ফ্যাসিবাদ হলে কি? মুসোলিনি। 33 সালে জার্মানির চ্যান্সেলর হয়েছেন হিটলার। তার দলের নাম কি? চলো একটু পড়ে ফেলি আমরা। তার দলের নাম কি? নাৎসি। নাৎসি। আর গোপন পুলিশ বাহিনী গেস্টাপো। কার? সব হিটলারে কিন্তু। হ্যাঁ, এগুলো আসে পুলিশ বাহিনী কি? গেস্টাপো। তাহলে আমরা আরো কিছু পড়ে ফেললাম। তারপর আমরা জানি হিটলার একটা বই লিখছিল, মাইন ক্যাম্প। এটা তো এবার পরীক্ষায় আসছে কোন না কোন জানি এতে, মাইন ক্যাম্প আসছে না এটা? মাইন ক্যাম্প এটা কার রচনা? অ্যাডলফ হিটলারের। এবার চলে আসি আমরা মুক্তিযুদ্ধ। এতক্ষণ একটা পাইলাম, মুক্তিযুদ্ধ থেকে একটা প্রশ্ন আসছে। এবার আমরা ইতিহাস কিন্তু বেশ অনেক কয়েকটা ক্লাস মিলে পড়াবো। আমাদের প্রাচীন যুগের ইতিহাস আছে, তারপর আমাদের মধ্যযুগের মুসলিম ইতিহাস আছে, তারপর ইংরেজ আমল আছে, তারপরে আমরা পাকিস্তান আমলে আসবো। ঠিক আছে, তো আমার স্টেপ বাই স্টেপ, আমি কখনো আগে ঠাস করে গিয়ে আমি মুক্তিযুদ্ধ পড়াবো না। স্টেপ বাই স্টেপ, আর ইতিহাস তুমি স্টেপ বাই স্টেপ পড়বা। তুমি হঠাৎ করে তুমি 71-এ ঢুকে যাবা, তুমি তার আগে না পড়ে। দুটা দেশ ভাগ হবে, আমরা পাকিস্তান আমলে আন্ডারে চলে আসবো, তারপরে গিয়ে আমরা বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পাবো। স্টেপ বাই স্টেপ আসবে আমাদের ক্লাসগুলো। দেখো কি বলছে, 71-এর যুদ্ধের সময় বাংলাদেশ নৌবাহিনী যে সেক্টরের অধীনে ছিল। মাইন ক্যাম্প, তাই না? বানানটা ভুল করছে আমি, তাই না? হ্যাঁ, আমরা এই জন্য বলতেছিলাম যে কিছু একটা আমি দেই নাই, তাই না? কি দেই নাই? KMPF, এখানে এফ হবে। হ্যাঁ, আমি একটা বলছিলাম কি জানি, মিসিং মাইন ক্যাম্প। আচ্ছা, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমরা পুরো বাংলাদেশকে আমরা 11টা সেক্টরে ভাগ করছি। তোমাদেরকে আমি পড়াইছিলাম মনে হয় লাস্ট কোন ক্লাস একটা, 11টা সেক্টরে ভাগ করছি। দেখো এই যে 10 নম্বর যে প্রশ্নটা নৌবাহিনী, এই প্রশ্নটা কয়েকবার মানে 3 ভাবে আসে। কি বলছে? আমরা 11টা সেক্টরে ভাগ করছি। দেখো কোন সেক্টরটি ব্যতিক্রম? আচ্ছা, এর মধ্যে ব্যতিক্রম ধর্মী সেক্টর, দেখো প্রশ্নটা অন্যভাবে আসতে পারে। ব্যতিক্রম ধর্মী সেক্টর, দেখো কিভাবে আসতেছে। অথবা বলবে কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? সেম কথা, কেন নিয়মিত কমান্ডার ছিল না? হ্যাঁ, কারণ আমরা জানি যে ওই 10 নাম্বার সেক্টরটা ছিল পানির মধ্যে, তার মানে কি নৌবাহিনী দ্বারা ছিল পরিচালিত, বা আমাদের নৌ কমান্ডাররা ওটা পরিচালনা করছে। এই জন্য কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। আমরা কিন্তু বাকি 10টা যে সেক্টর, সেই সেক্টরের সেক্টর কমান্ডার পড়বো ক্লাসের মধ্যে, কিন্তু আমি দেখবো 10 নাম্বারে নাই। কারণ কেন? আমাদের নৌবাহিনী বা আমাদের নৌ কমান্ডোরা এই সেক্টর পরিচালনা করতো, নৌ কমান্ডোরা। এই জন্য এটা ব্যতিক্রম ধর্মী সেক্টর। তাহলে কি হবে? 10 নাম্বার। কত নাম্বার? 10 নাম্বার। ঠিক আছে, এবার চলে আসি 2023 সালে। দেখো আবার সাম্প্রতিক, আবার 23 সালের সাম্প্রতিক ধরছে 24 সালের প্রশ্নে। দেখছে সাম্প্রতিক, এটা আমি 23-এ পড়াইছিলাম। 2023 সালে ধ্বংসপ্রাপ্ত টাইটান ছিল একটি। আচ্ছা, এটার একটা কারণ আছে।
কারণ একটু বলি। আমরা জানি টাইটানিক জাহাজ, সিনেমা দেখছো? টাইটানিক জাহাজ, তাই না? টাইটানিক জাহাজ, টাইটানিক জাহাজ বরফের ধাক্কায় খেয়ে কি আটলান্টিক মহাসাগরে ডুবে গেছে, ঠিক কিনা বলো? আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে সে ডুবে গেছে, এরকম দুই টুকরা হয়ে এরকম আমরা দেখছি সিনেমার মধ্যে, তাই না? ভেঙে গেছে, একদম ডুবে গেছে। হ্যাঁ, অনেক মানুষ বেঁচে গেছে, অনেক মানুষ মারা গেছে। কবে? 1912 সালে। সে যাচ্ছিল কোথায়? আমি বলি, মজার কথা বলি, আমিও পার হয়েছি আটলান্টিক মহাসাগর। সে যাচ্ছিল লন্ডন থেকে নিউ ইয়র্কে, ঠিক আছে? এই ধরো লন্ডন, এই পুরো আটলান্টিক মহাসাগর, এখানে আমার নিউ ইয়র্ক ধরো, ঠিক আছে? তার মানে এই যে পুরো আটলান্টিক মহাসাগর, তুমি যখন আমেরিকার দিকে আসবা, আমেরিকার সাইডে তোমাকে এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হবে। আর হ্যাঁ, এটা আর শেষ হয় না। হ্যাঁ, যখন প্লেন উপর দিয়ে যায়, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যায়, কিরে শেষ হয় না কেন? ভয় লাগে, কারণ পড়ে গেলে শেষ। কোথায় যাবে? আটলান্টিক মহাসাগর ডুবে যাবা। এটা পার কর, তুমি যেখান থেকে আসো না কেন, তোমাকে আমেরিকা ঢুকতে হলে, আমেরিকা কানাডা, তোমাকে এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে হবে, ঠিক আছে? তাহলে এই আটলান্টিক মহাসাগরে আমার টাইটানিক জাহাজ নিমজ্জিত হয়েছে, মানে এখানে ডুবে গেছে। ধরো এখানে আমার ডুবে গেছে, ঠিক আছে? ধরো এই জায়গাটাতে যদি ডুবে গেছে, তো টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ আছে, তাই না? পানির নিচে। মানুষের পয়সা থাকলে যা করে আর কি, একটু কাহিনী শুনে দেখো। মানুষের পয়সা থাকলে যা করে, এই যে টাইটানিক জাহাজ যে ডুবছে আটলান্টিক মহাসাগরের নিচে, এখানে অনেক ধ্বংসাবশেষ আসছে টাইটানিক জাহাজের। এইটা দেখার জন্য মানুষ টাকা খরচ কইরা এই আটলান্টিক মহাসাগরের নিচে ডুবো জাহাজ নিয়ে নিচে গেছে, দেখবে টাইটানিক জাহাজ দেখবে। এখন দেখো আটলান্টিক মহাসাগর, এগুলো তো আমাদের সবচেয়ে বড় বড় মহাসাগর, আমাদের সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত, তারপর 2 নম্বরে আমার আটলান্টিক। তার মানে কিন্তু বুঝতে পারছো মহাসাগর এত ইজি না। সো এই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য মানুষ এই ডুবো জাহাজ করে, এটা নাম দিয়েছে ওশেন গেট। এই টাইটান ওখান থেকে আসছে, এখান থেকে নাম দিয়েছে টাইটান। এই ডুবো জাহাজ করে ওরা নিচে এখানে আসার চেষ্টা করছিল, কিন্তু তার আগে এটা ধ্বংস হয়ে যায়। তার মানে যারা মানুষ ছিল তারা সবাই মারা গেছে, তাতে কাউকে খুঁজেই পাওয়া যায় নাই। এমন না যে 2-1 টাকার জিনিস, যে মানুষ অনেক অনেক প্রচুর নাকি এখানে 5-6 জন জায়গা হয়েছিল মনে হয়, অনেক টাকা দিয়ে তারা এখানে আসছিল যে দেখবে। কেউই বেঁচে নাই, কেউই মারা, মানে এটা পুরো ভেঙেই গেছে, কাউকে খুঁজে পাওয়া যায় নাই, ধ্বংস হয়ে গেছে। দেখেছেন ধ্বংসপ্রাপ্ত। তার মানে কি বলো, এটা উড়োজাহাজ নাকি জাহাজ নাকি মহাকাশ যান নাকি ডুবো যান? তাহলে কি হবে অ্যান্সার এবার? তাহলে বলো, তাহলে কি হতে পারে বলো? দেখো এই যে ছবি দেখো, দেখছো এই যে ওশেন গেট, এটা নাম দিচ্ছে ওশেন গেট কোম্পানি, এটা বানাইছে, বুঝছো? ওশেন গেট। তাহলে কি হবে এটা? তাহলে অবভিয়াসলি এটা ডুবো যান, দেখছো? তা এই জন্যই নামটা দিচ্ছে ওরা টাইটান। তার মানে কি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য এই ডুবো জাহাজটা আটলান্টিক মহাসাগরের নিচে গেছিল, কিন্তু সেটা আর ফিরে আসে নাই। এবার আসি, মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা আমরা ধরি আমরা বিশ্বের মহিলা টপিকে আসে। আমরা 4টা জিনিস পড়বো যখন ক্লাসে পড়াবো। দেখো আমি বলে দিচ্ছি, আমি 4টা জিনিস বলতে এটা চলে আসবে, তারপর আমি বাকিগুলো পড়াবো। 4টা জিনিস খেয়াল করে শোনা, জাস্ট আমি লেজ লাগাবো, অ্যান্সার ভিন্ন হয়ে যাবে। দেখো, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, দেখো মিলে নাই কিন্তু, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাবু বন্দরনায়েক, শ্রীলঙ্কার। দেখো এই যে প্রশ্নটা আমি লেজ লাগাবো, মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এই যে আবার মিলছে কোশ্চেনে। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, পাকিস্তানের। বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরেন, এই আর্জেন্টিনার। এই কোশ্চেন আমি বলছি বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট, এখানে আমি লেজ লাগাবো মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়ার। দেখো 4টা প্রশ্ন পড়ছি, এখান থেকে প্রশ্ন আইছে কোনটা? মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। তাহলে আমরা আসি
তাহলে এখানে বাকি অপশনগুলো একটু দেখি। বলো বেগম খালেদা জিয়া কি হবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। দ্বিতীয়টাই তো না এখন, ঠিক আছে? প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের। তারপর আমরা বললাম মেঘবর্তী সুকর্ণপূর্তি, কি বললাম? মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট। দেখো কতগুলো প্রশ্ন পড়ে ফেললাম। মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্ণপূর্তি ইন্দোনেশিয়ার। শিরিন এবাদি কি দেখো, নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী, ইরানের উনি। দেখছো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী। আচ্ছা আমাকে বলো নোবেল বিজয়ী প্রথম মুসলমান মনীষীকে, হয়তো নারী হিসেবে পাইছেন। নোবেল বিজয়ী প্রথম মুসলমান মনীষীকে বলো, বা প্রথম মুসলমান হিসেবে কে নোবেল পাইছে? প্রথম মুসলমান হিসেবে কে নোবেল পাইছে? দেখি কে বলতে পারো, বলো প্রথম মুসলমান হিসেবে কে প্রথম নোবেল পুরস্কার পাইছে? অ্যান্সার করো। তাহলে এখন বুঝতেই পারতেছো অ্যান্সারটা কি হবে। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন? বেনজির ভুট্টো। তাহলে বাকিগুলো পড়লাম, এটাও পড়লাম, 4টা প্রশ্ন পড়লাম। এখন আমি প্রশ্ন করছি, আমি বললাম নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী শিরিন এবাদি, কিন্তু আমি তোকে প্রশ্ন করলাম নোবেল বিজয়ী প্রথম মুসলমান কে, মানে প্রথম মুসলমান ব্যক্তি হিসেবে কে নোবেল পুরস্কার পাইছেন বলো। ইউনুস। কি কও? হাততালি। ইউনুস পাইছে 2006 সালে। এতদিন এত এর আগে কোনো মুসলমান কোনো ব্যক্তি পান নাই? হ্যাঁ দেখি কে বলতে পারবা, দেখি। বাহ অনেকেই বলতেছে। দেখো এবার বলি, আমি তাহলে লিখি, হ্যাঁ তাহলে বুঝতে সুবিধা হবে। যারা নোবেল বিজয়ী, আমি প্রশ্ন করছি নোবেল বিজয়ী প্রথম মুসলিম ব্যক্তি, উনি তো পরে পাইছেন আর কি, তাই নারী হিসেবে আর কি, প্রথম মুসলিম ব্যক্তি। যারা অ্যান্সার করছো তাদের জন্য ঠিক আছে কি আনোয়ার সাদাত। কাহিনীটা আমরা পেট বেচে বলবো, ওকে? কাহিনী আছে, অনেক বড় একটা কাহিনী আছে। এক কাহিনীতে আমরা 4-5টা প্রশ্ন পড়বো। আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট, ঠিক আছে? 1978-এ শান্তিতে পাইছে, শান্তি শান্তি। হ্যাঁ কি করার কারণে পাইছে আমরা পরে গিয়ে বলবো, বুঝছো? সাসপেন্স রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আনোয়ার সাদাত তৎকালীন মিশরের প্রেসিডেন্ট, 1978-এ উনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করছিলেন। প্রশ্ন হোয়াই? আমার পোলাপাইন প্রশ্ন কেন আমরা পরে গিয়ে বলবো, ঠিক আছে? প্লিজ বলেন। অনেক কিছু আছে এখানে আর কি, হ্যাঁ ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম, প্রায় আমরা কটা 4-5টা প্রশ্ন। দেখো আমি একটা প্রশ্নের সাথে আমি 5টা প্রশ্ন পড়াইছি তোমাদেরকে, ঠিক আছে? বলো ক্লাস কেমন লাগতেছে? এই যে এইভাবে করে তুমি অ্যানালাইসিস করলে কিন্তু অনেক কোশ্চেন তুমি পাবা, অনেক কোশ্চেন আমরা কিন্তু পড়তে পারি জিকেতে। এই জন্য আমি কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের পড়াই, যাতে তোমার একটা প্রশ্নের সাথে তুমি আরও প্রশ্ন পড়ো, তোমার এগুলো কাজে লাগবে। আচ্ছা এবার আসো বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি, মানে বর্তমান আর কি, এটাকে আমি ধরতে পারি বিচার বিভাগও ধরতে পারি। আমাদের বাংলাদেশের বিচার বিভাগ থেকে প্রশ্ন আসছে, অথবা ধরতে পারি সাম্প্রতিক, কারণ আমাদের যেহেতু 5ই অগাস্টের পরে অনেক কিছু ইনফরমেশন চেঞ্জ হয়েছে, এটাও ধরা যায়। আমরা বিচার বিভাগ পড়াবো, তোমরা জানো যে আমাদের 3টা বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সো এই বিচার বিভাগ থেকে আমরা যখন পড়বো তখন আমরা পড়বো প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস। এই দেখো এই যে তোমরা যে বলো বিউপিতে প্রশ্ন করবে ইংলিশে, তা আমি এখানে তোমায় লিখে দিচ্ছি চিফ জাস্টিস। তাতে পারবা না তুমি যদি বলা হয় যে কারেন্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ, সেম কথা, বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতিকে। সাইডজনই কিন্তু একটা না একটা সময় প্রধান বিচারপতি ছিলেন, তাহলে এখন বলো কি হবে অ্যান্সার? এবং উনি কততম? 25তম।
উনি কততম? 25তম। ঠিক আছে, এই চারজনই কিন্তু আমাদের প্রধান বিচারপতি ছিলেন, একজন বর্তমানে। তাহলে কি হবে অ্যান্সার? বাহ, সবাই দেখি এটা পারে, বাহ বাহ বাহ। সৈয়দ রেফাত আহমেদ, গুড, সৈয়দ রেফাত আহমেদ। আচ্ছা, তাহলে আমাকে বলো আমাদের বর্তমানে অ্যাটর্নি জেনারেলকে, বর্তমানে অ্যাটর্নি জেনারেলকে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন আসছিল এবার, বর্তমানে অ্যাটর্নি জেনারেলকে বলো। সরকারি পক্ষের আইনজীবী অ্যাটর্নি জেনারেল, এটাও চেঞ্জ হয়েছে, মানে 5ই অগস্টের পরে। আমরা জানি রাষ্ট্রপতি নিয়োগ দেন, সো ওনাকেও রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন, ওনাকেও রাষ্ট্রপতি নিয়োগ দিচ্ছেন, তাই না? আমরা পড়ছি না পৌরনীতিতে? অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ দেন? রাষ্ট্রপতি। কারণ এগুলো কি সাংবিধানিক পদ বা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধানে পড়াইছি আমরা। আপু অমর্ত্য সেন বাংলাদেশের নাকি ইন্ডিয়া? এখন তো উনি ভারতীয়, কিন্তু ওনার 47 আগে, মানে ওনার ছিলেন কি বাংলাদেশ থেকে গেছেন আর কি। মোহাম্মদ আসাদুজ্জামান, আসাদুজ্জামান, দেখছো এটা আসতে পারতো। সো তোমাদের কোনটা আসছে? প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস। আচ্ছা, আরেকটা প্রশ্ন পড়াই। আমরা বললাম বাংলাদেশে 25তম, মানে বর্তমান, বলতে পারতো যে বর্তমানে, বলতে পারতো, বলতো বর্তমান প্রধান বিচারপতিকে। তাহলে এবার আসি, তাহলে প্রথম প্রধান বিচারপতি, ফার্স্ট চিফ জাস্টিস অফ বাংলাদেশ, প্রথম প্রধান বিচারপতি, বলো কি হবে? এগুলা ঘুরে ফিরে সব জায়গায় আসে অ্যাডমিশনে, তুমি যেখানে যাবা তোমাকে এগুলো পড়তেই হবে। তুমি যেখানে যাবে, মেডিকেল বলো, ডেন্টাল বলো, নার্সিং বলো, ঢাকা ভার্সিটি, তুমি যেসব জায়গায় যাবা অ্যাডমিশন বলতে এইসব প্রশ্নগুলা। তাহলে বলো বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে? আসাদ। তাই তোমার বড় ভাই নি সাব্বির মাহমুদ জয়, বলো আমাদের বাংলাদেশের প্রথম প্রধান মির্জা ফখরুল। রে রে সব তুই রাজনীতি লই আসিস তোরা। হ্যাঁ, আসিফ নজরুল, আসিফ নজরুল আমাদের বর্তমানে আছে কি আইন উপদেষ্টা। এই তুই একটা বুড়া বানাই দিলি ব্যাটারে। হ্যাঁ, এ তো অনেক আগেকার কথা। তাহলে কি এ এস এম, ও বাবা, এম সায়েম, সায়েম ভাই। হ্যাঁ, আমাদের বিপিতে আছে একজন সায়েম, আমি ওকে ডাকি। হ্যাঁ, তাহলে এ এস এম সায়েম। আবু সাদাত মোহাম্মদ, আবু সাদাত মোহাম্মদ, অনেক বড় নাম, এই জন্য সঙ্গে বলে এ এস এম সায়েম, এ এস এম সায়েম, আবু সাদাত মোহাম্মদ সায়েম। প্রথম প্রধান বিচারপতি, বর্তমানে সৈয়দ রেফাত আহমেদ, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ওকে, পড়তে পারো, কিন্তু আমার কাছে মনে হয় ক্লাস হোক, শুরু হোক, তারপর তুমি পড়ো। কারেন্ট অ্যাফেয়ার্স এখন পড়তে গেলে তুমি নিজে তুমি দেখবা অনেক ইনফরমেশন কারেন্ট অ্যাফেয়ার্সে, সব লাগবে না, আমি তোমাকে দাগায় দাগায় পড়াই দিব, আমি পিডিএফে পড়াই দিব। হ্যাঁ, আসো, বাংলাদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুসলমান? তার মানে একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী টপিক থেকে আমি কত দেখতেছি যে ঢাকা ভার্সিটিতে একটা প্রশ্ন থাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে। টপিকের নাম কি? ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা জানি যে আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, হ্যাঁ, গারো, খাসিয়া, সাঁওতাল, আমরা অনেক, আমাদের এখানে আছে প্রায় 50 ধরনের আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। কত ধরনের? বাংলাদেশে 50 ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে, যার মধ্যে চাকমা বেশি বাস করে। চাকমা আমরা বলি ওরা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। হ্যাঁ, যেমন গারোরা পালন করে খ্রিস্ট ধর্ম, এরকম আর কি। কিন্তু আমরা দেখতে পাই যে কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে যারা ইসলাম ধর্মের অনুসারী বা মুসলমান। কারা বলো দেখি? যেমন মণিপুরী, সিলেট মৌলভীবাজারের দিকে থাকে, তাই না? মণিপুরী, মণিপুরেরই একটা অংশ, মণিপুরেরই একটা অংশ, সেই অংশটাই হচ্ছে গিয়ে ইসলাম ধর্মের অনুসারী। দেখি এবার বলো, তাহলে কি হবে? অবভিয়াসলি অনেকে পায় পেরে ফেলছে পাঙ্গন। তাহলে পাঙ্গন ক্ষুদ্র নৃগোষ্ঠী কি ইসলাম ধর্মের অনুসারী বা মুসলমান, এভাবে প্রশ্ন আসতে পারে।
সো তোমাকে তাহলে আমাকে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আমরা কি পড়বো, আমরা পড়বো আমাদের বাংলাদেশে কারা কারা বসবাস করে, কোথায় কোথায় বসবাস করে, এটা একটা চার্ট পড়বো, বা কে কোন ধর্ম অনুসারী সেটাও আমরা পড়বো, বা কার কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কি তোমার হচ্ছে উৎসব পালন করে সেগুলো আমরা পড়বো। যেমন চাকমা পালন করে বিজু, গারোরা পালন করে ওয়ানগালা, এগুলো পরীক্ষায় প্রশ্নগুলো আসে, ঠিক আছে। বা কে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করে, যেমন হাজং কোথায় বসবাস করে, ময়মনসিংহ নেত্রকোনার ওই সাইডে হাজং বাস করে, হাজং, এটাও একবার আসছে। তুমি তুমি কোশ্চেন খাটো, তোমাদের কোশ্চেন পাইছো না, তুমি কোশ্চেন খাটো, তুমি দেখবে এই কোশ্চেনটা আসছে। হাজংদের অধিবাসী বা অধিবাস কোন কোন জেলায়, বা হাজংরা কোথায় বসবাস করে, হাজং বাইরে করে বলো কোথায় হবে, আমি তো বলেই ফেলছি হাজংরা কোথায় বসবাস করে। বা তুমি দেখো পাঙ্গনরা কোথায় বসবাস, বাইক করো যে পাঙ্গন এই ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বসবাস করে। খুমি, এটা একবার আসছিল, খুমি হয় ডিউ নাহলে আর ইউ, হয় ডিউ আর ইউতে একটা করে আসে, খুমি নৃগোষ্ঠী কোথায় বসবাস করে, বান্দরবানে। তুমি ঘাটো, তুমি দেখবা আর ইউতে দেখবা এই ক্ষুদ্র নৃগোষ্ঠী টপিকটা গুরুত্বপূর্ণ। যারা ক্লাসের সময় বলতেছো শেষ করেন, তোমার ক্লাস করার দরকার নাই। যারা এইভাবে বলবা তারা ক্লাস করতে আইসো না। যারা বলতেছো এইভাবে অ্যাডমিশনে পড়া হয় না, ঠিক আছে। তোমরা ওই যে এরকম করে ফাঁকিবাজি করে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো না, এখন ওই যে এখন কঠিন লাগবে। যারা পছন্দ হয় না যে এরকম লং ক্লাস, তারা ক্লাস করতে আইসো না। আমি অনেক ডিটেলসভাবে পড়াই দিই, যাতে তুমি একটা প্রশ্ন যদি এটা না আসলে, যদি অন্যটা আসলে যেন পারো। দেখছো না আমার ক্লাস, তোমরা সিভিক্সে ক্লাস দেখছো না, যে আমি যে লেখাগুলো লিখছি সেখান থেকে তোমাদের বোর্ডে কোশ্চেন আসছে, এখান থেকে আসে না। আমি যে আমার লেখাগুলো আসছে প্রশ্ন, আমার লেখাগুলো তো আমি মুখে বলছি। বঙ্গভঙ্গ হ্রদের ব্যাখ্যা বলছি, বলে ব্যাখ্যা করেন কেন ভাই, দেখা গেছে 2 নম্বর প্রশ্ন আসছে বঙ্গভঙ্গ হ্রদের কারণ ব্যাখ্যা করো কোন একটা বোর্ডে, তাহলে বুঝো। এবার আসো সংবিধান। যদিও আমাদের সংবিধানে অনেক কিছু চেঞ্জ হবে, বাট এখনো কিছু চেঞ্জ হয় নাই, সো আমাদের আগের সংবিধানটাই আমরা পড়ব। দেখো কি বলছে, বাংলাদেশের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। দেখো এই কোশ্চেনটা, অথবা আমি এখন আরেকটা যে কোশ্চেন পড়াবো, এই 2টা কোশ্চেন এই বছর ঘুরে ফিরে বেশিরভাগ অ্যাডমিশনে আসছে। এটাও বলবো, সাথে যেটা আসে সেটাও বলবো, 2টা প্রশ্নটা বারবার আসতেছে। আমরা দেখছি যে গত 15 বছর ধরে যে আওয়ামী লীগ একটানাভাবে ছিল, মাঝখানে বিএনপি কেন নির্বাচনে আসে না, কি বলছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন চাই, নাহলে আমরা নির্বাচনে আসবো না। তাহলে একটা কথা আছে, এটা আমরা পরে আরো ভালোভাবে বলবো, আমরা বলি কেয়ারটেকার গভর্নমেন্ট। আমরা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করছিলাম 13তম সংশোধনীতে। কততম? 13তম সংশোধনীতে আমরা অ্যাড করছি, ব্যবস্থা চালু করছি, হ্যাঁ সংশোধনী তে আমরা চালু করছিলাম। এটা আবার আসবে, দেখবা সামনে, দেখবা যে আমাদের আবারও সামনে এই নিয়মটাই আসবে। আমরা 13তম সংশোধনীতে চালু করছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 11 সালে 9 যখন আসলো আওয়ামী লীগ, 11 সালে আইসা সে কি করলো, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো। আমরা জানি সংবিধানে কোনো কিছু চেঞ্জ করতে হলে আমাকে এই সংশোধনীর মাধ্যমে চেঞ্জ করতে হবে। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত 17 বার সংশোধনী হয়েছে। তোমাদের এবার যশোর বোর্ডে সংশোধনী থেকে প্রশ্ন করছে, যেখানে সংশোধনী ছিল না তোমাদের সিলেবাসে। যশোর বোর্ড তো একটু আউলা, প্রশ্ন করে রাখছে। আমি কিন্তু একটা ক্লাস পড়াইছিলাম, তারপর আমি মানে পেজ ব্যাচে পড়াইনি, কারণ যেহেতু সিলেবাসে ছিল না। কিন্তু আমি ক্লাসে বলছিলাম 17 বার সংশোধনী হয়েছে, এই প্রশ্নটা আসছিল, একটা সংশোধনী নিয়ে প্রশ্ন আসছিল। তাহলে আমাদের 17 বার সংশোধনী হয়েছে, তার মধ্যে 13তম সংশোধনীতে চালু হয়েছে। তাহলে মানে যদি প্রশ্ন আসতো যে বাংলাদেশের কোন সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে, তখন তুমি বলতা 13তম। আর আমাদের প্রশ্ন আসছে বাতিল করা হয়েছে, বাতিল, তার মানে কোথায়, 15তম সংশোধনীতে। কততম? 15তম সংশোধনীতে। এই 2টা কোশ্চেন ঘুরে ফিরে বারবার আসছে। চালু হয়েছে 13তম, বাতিল করা হয়েছে 15তম সংশোধনীতে। তারপর বলা হয়েছিল যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। এই জন্য আমরা পরপর দেখছি যে আওয়ামী লীগ নামে না কেন, কারণ ওই যে নিয়ম করে দিছে যে আর কোনো নাই আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে সরকার আছে সে সরকারের অধীনে নির্বাচন হবে। তাই হয়ে আসছে এত বছর, কারণ আমাদের এই ব্যবস্থাটা বাতিল করা হয়েছে 15তম সংশোধনীতে। ওকে,
নিচের কোনটি 3-0 তত্ত্বের অন্তর্ভুক্ত নয়? তার মানে এটা আমার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রশ্ন আসছে। ডক্টর মোহাম্মদ ইউনুস, তার মানে তো বুঝতেই পারতেছো যে একজনের যুগ শেষ আরেকজনের যুগ শুরু। ডক্টর মোহাম্মদ ইউনুস 3-0 থিওরি, উনি একটা থিওরি দিচ্ছেন। কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। 3-0 থিওরি, 3-0 তত্ত্ব। বলো কি হবে? কোনটা আমার নাই? 0 দারিদ্র, 0 বেকারত্ব, 0 নেট কার্বন নির্গমন, 0 ক্ষুধা। বলো কি হবে অ্যান্সারটা? বরিশালে আসছে। কোনটা আসছিল বরিশালে? সংশোধনী আসছিল। 0 ক্ষুধা। কেউ বলতেছে বি, 20-এর বি, 0 বেকারত্ব। দেখো 3-0 থিওরির মধ্যে কি কি আসতেছে? 0 পভার্টি। আসলে কোন জায়গায় 0 হইতে পারবে না, ঠিক আছে? পৃথিবীতে পুরো 0 হইতে পারবে না এগুলা। 0 আনএমপ্লয়মেন্ট, 0 বেকারত্ব আর কি। হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট, 0 বেকারত্ব। 0 পভার্টি, 0 দারিদ্র। এটাও আমি এখানে আছে থিওরির মধ্যে, এটাও আছে। 3 নম্বরে 0 নেট কার্বন এমিশন, তার মানে 3 নম্বরটাও অপশনে আছে। দেখছো? 0 নেট কার্বন নির্গমন। কোনোটা তুমি 0 করতে পারবা না, পৃথিবীতেই কোনো কিছু 0 করতে পারবা না। তার মানে আমার কোনটা অপশনে নাই? 0 ক্ষুধা। তাহলে এই 3টা উনি এই থিওরিটা দিচ্ছেন যে পৃথিবীতে, হ্যাঁ অবভিয়াসলি যদি এগুলো 0 হয়ে যায় তাহলে পৃথিবী সুন্দর হয়ে যাবে আর কি, কিন্তু তারপরও হবে না, তাই না? 0 দারিদ্র, 0 বেকারত্ব, 0 নেট কার্বন নির্গমন। এটা করতে পারবা তুমি? কলকারখানা থেকে কার্বন নির্গমন হয়, এখন তুমি কলকারখানা বন্ধ করে দিবা? আমাদের দেশে না হলেও পৃথিবীতে অন্যান্য শিল্প উন্নত দেশগুলোতে বেশি কার্বন নির্গমন করে, তারা কি বন্ধ করবে? তো জীবনও তুমি 0 করতে পারবা? কার্বন নির্গমন করতে পারবা না, কোনোটাই আশা করতে পারবো না আমরা আসলে। তাহলে এটাই আমাদের কিন্তু 3-0 তত্ত্ব কে দিছে? ডক্টর মোহাম্মদ ইউনুস। ঠিক আছে, এবার আসি আমরা জুলাই অভ্যুত্থান। তার মানে এটা আমি ধরি সাম্প্রতিক। আবু সাইদকে নিয়ে এবার অ্যাডমিশনে, প্রতিটা অ্যাডমিশন একটা করে প্রশ্ন আসছে। প্রথমে শুরু হচ্ছে মেডিকেল, তারপর ডেন্টালও মনে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, হ্যাঁ, তারপরে আরইউতে আসছে কিনা, মানে আসছে। মানে তোমার এই সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান, যেমন চট্টগ্রামে আসছে ওয়াসিমকে নিয়ে, এরকম। ঠিক আছে, সো জুলাই থেকে তো প্রশ্ন দিবেই। কি বলছে দেখো, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিরোনাম, মানে এটা হচ্ছে কি অঙ্কিত শিল্পকর্ম, আমি এটাকে খেয়াল করি নাই, শিল্পকর্ম তাই না, চিত্রকর্ম তাই না? আমরা জানি যে আবু সাইদ 16ই জুলাই, তাই না? কবে মারা গেছে আবু সাইদ? 16ই জুলাই 2024। রোকেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঠিক আছে? রোকেয়া ইউনিভার্সিটি সংক্ষেপে লিখলাম। সে যেভাবে, হ্যাঁ, সে বুক পেতে দিছিল, তাই না? এবং এই চিত্রকর্মটাই উনি আঁকছেন শহীদ কবির। সেটা কি নাম দিচ্ছেন? আমরা নজরুলের একটা কবিতা পড়ি, তাই না? বলবীর উন্নত মমশির, তাই না? চির উন্নত মমশির, সেইখান থেকে নামটা আসছে কি উন্নত মমশির। এটা কি আঁকছেন? শহীদ কবির আঁকছেন। ঠিক আছে, বাহ, ফ্রি ক্লাস দিতেছেন, তাহলে কোর্স কিনা লাগবে নাকি? ভালোই তো, তোমরা খালি ফ্রি খুঁজো, ফ্রি কা মাল খুঁজো খালি তোমরা, বুঝছো? তাহলে আমরা পেয়ে গেলাম শহীদ আবু সাইদকে নিয়ে। আমরা বললাম ও আচ্ছা, কোন কোন ডিপার্টমেন্টে যেটা পাইছে? ইংলিশ, ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। এই যে 16ই জুলাই রোকেয়া ইউনিভার্সিটি ইংলিশ, এই যেটা তুমি দেখবা যে এইগুলোর মধ্যে ঘুরছে প্রশ্নগুলা। এইবার অ্যাডমিশনে এইগুলোর মধ্যে ঘোরাফেরা করছে। আমি কিন্তু এগুলোই পড়াইছি, আমি কিন্তু এক্সট্রা এত বেশি পড়াই নাই, সাম্প্রতিক যা দরকার ওটুকু পড়াইছি। ঘুরে ফিরে এগুলোই আসছে, এই যে এটা আসছে, মেডিকেলের আসছে, আমি তো মেডিকেলে ফার্স্ট ইয়ারে শেষ করছিলাম, এটাই আসছে। এবার আসি, নিচের কোনটি ব্লু অর্থনীতির সাথে সম্পর্কিত? সুনীল অর্থনীতি বলি আমরা, সুনীল, ব্লু ইকোনমি, ব্লু ইকোনমির সাথে সম্পর্কিত। বলো
কিসের রং নীল? বলো কিসের রং নীল? বলো এখানে কি হইতে পারে? কিসের রং নীল সেটার সাথে মিলবে, তাহলে তুমি বুঝতে পারবে অ্যান্সারটা কি হবে। ওর শিল্পকর্ম আছে না? আচ্ছা, তাহলে পানির রং নীল, তাই না? আমরা বলি না আমরা, তাই না? তাহলে কি হবে? সমুদ্র সম্পদের সাথে হচ্ছে গিয়ে আমাদের ব্লু ইকোনমি। এটা এখন খুব আসতেছে এই প্রশ্ন, এখন প্রায় কয়েকটা বছর ধরে ঘুরে ফিরে প্রশ্নগুলো আসতেছে। এই যে সমুদ্র সম্পদ কাকে বলতেছে? যে আমরা জানি সমুদ্রের নিচে আমার অনেক সম্পদ আছে। এমন হতে পারে তুমি গ্যাস পাইতে পারো সমুদ্রের, বা আমরা জানি পানির নিচে কি আছে, অনেক তোমার ইউরেনিয়াম বা আমরা অনেক কিছু পাই, অথবা আমরা কি মাছ পাইতেছি, এগুলো কিন্তু আমাদের সম্পদ। সো এই জন্য ব্লু ইকোনমি কিন্তু এখন প্রচুর, মানে খুব রিসেন্টলি এই কোশ্চেনটা প্রায় আসতেছে। তাহলে কি হবে? সমুদ্র সম্পদের সাথে সম্পর্কিত কি সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার কে উদ্বোধন করে? বলো কি হইতে পারে অ্যান্সার? দেখো, আমি কিছুকে বলছিলাম যে একজনের যুগ শেষ আরেকজনের যুগ শুরু, বুঝছো? গত 15 বছর ধরে তাকে নিয়ে প্রশ্ন হয় না, এখন প্রশ্ন হয়। জিয়াউর রহমানকে নিয়ে প্রশ্ন হয়েছে এবার। হ্যাঁ, সো তার মানে বুঝতেই পারতেছো যে এক যুগ শেষ যখন, তাদেরকে নিয়ে আসলে তেমন প্রশ্ন আসবে না, এখন এদিকে নিয়ে প্রশ্ন আসবে। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার কোনটা জানো? মহাখালী ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভার 2001, হ্যাঁ 4-এ উদ্বোধন হয়েছে, 2004-এ। তখন বিএনপির আমল ছিল, আমি হিন্টস দিলাম 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির আমল ছিল। তাহলে আমি হিন্টস দিয়ে দিচ্ছি বিএনপির আমল, তার মানে কি হবে অ্যান্সার? এখন ভর্তি হইতে 2800 টাকা লাগবে। বিএনপির আমল, এখন আমরা বলবো আচ্ছা বিএনপির আমল জিয়া রহমান দাগাই দিয়ে আসি। এই বিএনপির আমল বলে আবার জিয়া রহমান দাগাই দিয়ে আসো না। আমি কইছি 2004 সালে, উনি তো 81-এই মারা গেছেন, তাই না? তাহলে জিয়া রহমান হচ্ছে না। তাহলে বিএনপির আমল, তার মানে কি আমরা জানি ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। এই তো হিন্টস দিলে তুমি আশা করি তোমার পারছো এটা অনেকেই। তোমার জন্মসাল 2004, বা তার মানে মহাখালী ফ্লাইওভারের যত বয়স তোমারও তত বয়স। নভেম্বরে উদ্বোধন করা হয়। আসে এবার এখানে আমরা কিছু কোশ্চেন পড়বো। কোন দেশ যোগদানের পর ব্রিকের নাম হয় ব্রিক্স? এটা একটা সংস্থা, এটা একটা সংস্থা। ব্রিক থেকে ব্রিক্স হয়েছে। এখন আমি লিখি আগে এখানে, হ্যাঁ, BRIC এটা ছিল আগে, এখন কি হয়েছে? এস, একটা দেশ ঢুকছে এস। আমরা ছোটকালে পড়তাম A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, D ফর ডগ, তাই না? আজকে আমরা পড়বো B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, বুঝছো? এভাবে শিখবো আজকে। I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা। তাহলে এখন তুমি বলতে পারো যে কি হইতে পারে অ্যান্সার। আমি আরেকটু পড়াবো ব্রিক্স দিয়ে, আমি একটু আরো কিছু পড়াবো ব্রিক্স দিয়ে। এবার অ্যাডমিশন অনেকবার প্রশ্ন আসছে। তাহলে কি হবে অ্যান্সার? তাহলে কি হবে? ইয়েস, দক্ষিণ আফ্রিকা, তাই না? সাউথ আফ্রিকা মানে ব্রিক্স। আচ্ছা দেখো, তার মানে আমি দেখতে পাচ্ছি তুমি বুঝতে পারলা যে 1 2 3 4 5 5টা কান্ট্রি আছে, তাই না? ব্রিক্সের কান্ট্রি কয়টা? 5টা ছিল, এটা ছিল। এখন আরো 5টা কান্ট্রি ঢুকছে, তার মানে কটা কান্ট্রি? 10টা কান্ট্রি। ব্রিক্সের কান্ট্রি কয়টা? 10টা। ওরে আল্লাহ, আরো 5টা কান্ট্রি পড়তে হবে, জি পড়তে হবে। তাহলে আমি দেখো, আমি পড়াচ্ছি B ফর ব্রাজিল, R ফর রাশিয়া, I ফর ইন্ডিয়া, C ফর চায়না, S ফর সাউথ আফ্রিকা। এইবার আমরা আসি তাহলে বাকি 5টা কান্ট্রি আমরা কিভাবে পড়বো। কিছু করার নাই, আমাদের এখন বাড়ছে। ছিল 5টা, ছিল কম, ভালো হয়েছে। এখন দেখি 5টা কান্ট্রি ঢুকে গেছে, এখন কি করবো বলো? তোমার কি মনে হয়? আমাকে ক্লান্ত লাগতেছে? হ্যাঁ, এবার দেখো 5টা কান্ট্রি কিভাবে পড়বো। দেখো IIEEU, IIEEU, আবার আই লাভ ইউ কইরো না, আবার আই লাভ ইউ বইলো না, এল নাই, ঠিক আছে? IIEEU, ঠিক আছে? IIEEU। দেখো IIEEU, আই লাভ ইউ না কিন্তু। দেখো একটা আই দিয়ে ইরান, এটা পরে বলি কেন, এটা পরে ঢুকছে, সর্বশেষ কান্ট্রি এটা। হ্যাঁ, এটা পরে বলতেছি।
ই ফর ইজিপ্ট মানে মিশর, হ্যাঁ ইজিপ্ট মানে মিশর, ব্যাকেটে লিখি কারণ তোমরা অনেকে ভাবো দুই দেশ। ইজিপ্ট। এটা ই ফর ইথিওপিয়া, ইথিওপিয়া এটা হচ্ছে গিয়ে আফ্রিকা একটা কান্ট্রি ইথিওপিয়া। আর ইউএই সংযুক্ত আরব আমিরাত। কারণ দুবাই জামু কাকা, সংযুক্ত আরব আমিরাত একটা শহরের নাম দুবাই। দুবাই কিন্তু দেশ না, শহর এই আরব আমিরাতের। হ্যাঁ, আর বাকি হলো কি ইন্দোনেশিয়া, সর্বশেষ কান্ট্রি ইন্দোনেশিয়া। যদি বলে ব্রিক্সের সর্বশেষ কান্ট্রি তাহলে কি হবে ইন্দোনেশিয়া। নাও ব্রিক্স পড়া হয়ে গেছে। ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই, এটা এবার আসছিল আরিওতে কিন্তু অপশন ছিল না। কিন্তু এই ব্রিক্সের ব্যাংক আছে, ব্রিক্স ব্যাংক, সেটার আবার সদর দপ্তর সাংহাই, চায়নাতে। সাংহাই চায়নাতে। সো এটা ভুল করা যাবে না। যদি বলা হয় যে ব্রিক্সের সদর দপ্তর কোথায় তাহলে নাই, কিন্তু যদি বলা হয় ব্রিক্স ব্যাংকের কোথায় হেডকোয়ার্টার কি হবে সাংহাই। এখন এবার রাজশাহীতে এই কাজটা করছিল, তার মানে ওটা ব্ল্যাঙ্ক হবে, ওটা দেওয়া যাবে না আনসার। যদি বলতো ব্যাংক তাহলে আমি বলতাম সাংহাই, কিন্তু বলছে ব্রিক্সের সংস্থাটার কথা বলছে। সংস্থার কোনো সদর দপ্তর নাই, আমরা ক্লাসে পড়াবো। দেখো ক্লিয়ার কি না, দেখো ব্রিক্সের দেশগুলা কি ক্লিয়ার? কয়টা আছে রে? ব্রিক্সের কান্ট্রিগুলা কি ক্লিয়ার? 10টা কান্ট্রি হয়েছে না, এখানে 5টা, 1 2 3 4 5, হ ঠিক আছে, ক্লিয়ার। আইইউ কেমনে? এখানে আমি 5টা কান্ট্রি লিখছি না, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা কান্ট্রি করতে গেল। হ্যাঁ পরিষ্কার, ওকে গেলাম তাহলে নেক্সট এতে গেলাম। এই তানভীর স্যারের পেজ ক্লিয়ার? এবার আসো সম্প্রতি কোন দেশ, আচ্ছা দেখো এটাকে ধরি আমরা সংস্থা থেকে। হ্যাঁ আমরা এটাকে ধরতেছি সংস্থা থেকে, আমরা আরো পড়বো সংস্থা, আমাদের পড়তে পড়তে শহীদ হয়ে যাবা, বুঝছো? সংস্থা পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যাবে। ব্রিক্স পড়বো, বিমস্টেক পড়বো, D8 পড়বো, সার্ক পড়বো, অনেক কিছু পড়বো। এবার আসো এটা আমার সাম্প্রতিক। দেখো সাম্প্রতিক থেকে ডিউতে বেশ কতগুলো প্রশ্ন আসছে। সম্প্রতি কারণ সে সাম্প্রতিক আসছে, কোন প্রেসিডেন্ট সংসদে অভিশংসিত হয়েছেন? এটা বলা ইমপিচমেন্ট। কি বলা হয়? ইমপিচমেন্ট। যারা আর্টসের স্টুডেন্ট তারা জানো যে আমরা রাষ্ট্রপতিকে সহজে সরাইতে পারি না। রাষ্ট্রপতিকে তোমাকে সরাইতে হলে অনেক গুরুতর অভিযোগ আনতে হবে, সেটা প্রমাণিত হলে তুমি তাকে এই অভিশংসন করে তুমি সরাইতে পারবা। অথবা উনি যদি নিজে থেকে পদত্যাগ না করে। এই যেমন আমাদের বাংলাদেশের বলে রাষ্ট্রপতি, তুমি তাকে বললে হবে না এই রাষ্ট্রপতি আপনি নেইমা যান, বললে হবে না। যদি উনি নিজে থেকে পদত্যাগ করে তাহলে, অথবা তুমি যদি ওনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনো, সংসদে যদি তুমি প্রমাণ করতে পারো যে হ্যাঁ এটা অভিযোগটা গুরুতর, তখন তুমি তাকে সরাইতে পারবা, না হলে তুমি সরাইতে পারবা না। সো সম্প্রতি যদি বলি যে ডিসেম্বরের দিকে এই ঘটনাটা ঘটছে, যে কোন দেশের প্রেসিডেন্ট উনি হচ্ছে গিয়ে সামরিক সরকার জারি করে, তখন সবাই খেপে গেছিল, তখন তাকে অভিশংসিত করা হয়েছে। বলো কোন দেশের প্রেসিডেন্ট? বলো। মালদ্বীপ? আচ্ছা। ইন্দোনেশিয়া দিবার হয়েছে কই? আই এটা ইরান লিখছি, এই ইন্দোনেশিয়া দিবার কোথেকে আসলো? তো ইরান, ইন্দোনেশিয়া, ইজিপ্ট, ইথিওপিয়া, ইউএই, তাহলে ইন্দোনেশিয়া কোথা দিবার আসলো? এই ইরান 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 ইন্দোনেশিয়া, আই এটা ইন্ডিয়া। আমি তো ইন্দোনেশিয়া দিবার লিখি নাই। তোমরা যে কি কো উল্টা পাল্টা, কোন দিকে চোখ যায়? বলো কোন দেশের প্রেসিডেন্ট? বলো কোন দেশের? জাপানের প্রেসিডেন্ট নাই, জাপান হচ্ছে মেইন প্রধানমন্ত্রী, সো এটা বাদ। এবার বলো BCD মধ্যে কি হবে? প্রেসিডেন্টের নাম
একটু কঠিন নাম, ইয়ন সুক ইউল, ইউল, ঠিক আছে, ইয়ন সুক ইউল বেটার নাম। দেখো তো বুঝতে পারো বেটা কোন দেশে হইতে পারে? তাহলে নামটা দেখে তো মনে হচ্ছে যে একটু কোরিয়ান কোরিয়ান নাম, তাহলে দক্ষিণ কোরিয়ার, ঠিক আছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছে, ঠিক আছে। এবার চলে আসি গ্লোবাল ভিলেজ ধারণাটি, এটা আমি পড়াইছিলাম মনে হয় তোমাদেরকে পরিণতিতে পেট বেচে। গ্লোবাল ভিলেজ এই যে ধারণাটা কি, এই যে আমরা পৃথিবীর মধ্যে আমরা একত্র কানেক্টেড, তাই না? আমরা এই যে দেখো তোমার সাথে আমি কানেক্টেড অনলাইনে, বা আমার সাথে আমি কানেক্টেড বিদেশে আমার বোনের সাথে অনলাইনের মাধ্যমে, যখন তখন কথা বলা গেছে, তাই না? যা যায় আগে কখনো গেছে, আগে চিঠি পাঠাইতে হইতো, আমরা খবর পাইতাম বা ফোন করা যেত। আর এখন তোমার যখন তখন তুমি কিন্তু ঘরে বসে তুমি অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে বা বিশ্বের বিভিন্ন যে কোনো জায়গায় তুমি করতে পারতেছো যোগাযোগ। এইটাকে বলতেছে আমরা গ্লোবাল ভিলেজ। এই ধারণাটি প্রবর্তন কে করেন? এটাকে ধরা যায় মৌলিক জিকের মধ্যে ধরা যায়, এটা মৌলিকের মধ্যে ধরতে পারি, এটা আমরা পৌরনীতিতে পড়াইছিলাম যারা আমার ক্লাস করছো পেট বেচে। তাহলে এটা কি হবে? হারবার্ট মার্শাল ম্যাকলুহান, এটা আমি পড়াইছিলাম, তোমাদের বইতে ছিল, আমি তোমাদের পড়াই দিছিলাম এটা গ্লোবাল ভিলেজ। তাহলে কি হবে? 26-এর ক হবে। এবার আসি আমরা, কোন দেশ ওয়ান বেল্ট ওয়ান রোড ইনিশিয়েটিভ চালু করছে? এটাকে আমরা সংক্ষেপে কি বলছি জানো? এখন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI বলে। তার মানে যদি হইতে পারে ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এটা একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। আমার টপিক বলি, আমরা চীন টপিক থেকে পড়বো, এটা চীন টপিক থেকে পড়বো। তারপরে আর একটা টপিক থেকে আমাদের আসবে, এটা একটা মানে কমন প্রশ্ন, এটা একটা প্রিভিয়াস ইয়ার থেকে আসছে, দেখো কোশ্চেন রিপিট হয়েছে। বা আমরা বলতে পারি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটাকে প্রবক্তা দেশ না বলতে বলতে কে বলছেন? এটা প্রবক্তা কে জানো? শি জিনপিং। এটা কোন দেশের? তাহলে তো এখন তো অ্যান্সারটা বেড়ে যাবে, চীনের প্রেসিডেন্ট। জানো বেটা না আমৃত্য প্রেসিডেন্ট থাকবে, সবাই যে যার মতন ক্ষমতা থাকার জন্য কত কিছু করতেছে। শি জিনপিং সে এমন একটা আইন তৈরি করে ফেলছেন যে মৃত্যুর আগ পর্যন্ত এবারটা চীনের প্রেসিডেন্ট থাকবে। এই মানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এটা উদ্যোক্তা তো আমার চীন, মানে এখানে অপশন ছিল দেশ অনুযায়ী, তাহলে কি হবে? চীন হবে অ্যান্সার, ঠিক আছে। এবার আসো ইসরায়েলের বিরুদ্ধে, এই যে আজরাইল চলে আসছে, আজরাইল, এটা কেন বলি আজরাইল পরে বলবো আমরা। ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামাসের অভিযানের নাম হামাস, ফিলিস্তিনের স্বাধীনকামী সংগঠন, ফিলিস্তিনের, তাই না, স্বাধীনকামী সংগঠন হামাস। 23 সালে হঠাৎ করে ইসরায়েলকে আক্রমণ করছে হামাস, প্যারাগ্লাইডিং করে নামছে। ইসরায়েল চিন্তাই করতে পারে না যে এরকম করে মানুষ নামবে প্যারাগ্লাইডিং করে, ওই যে প্যারাশুট লাগাই দিয়ে মানুষজন লাফায় লাফায় নামছে ইসরায়েলে। মানে ইসরায়েল চিন্তাই করে না যে এরকম একটা ঘটনা ঘটবে। সেই অভিযানের নাম কি দিছিল হামাস? বলো। এই যে এই কোশ্চেনটা আমি রিসেন্ট বলবো, রিসেন্ট থেকে আসছে, 23-এও আসছিল, এবার 24-এও আসলো। তাহলে পরপর কোশ্চেন রিপিট হয়েছে। কারা কারা বলতেছিল যে কোশ্চেন রিপিট হয় কেন? দেখো যে এই কোশ্চেনটা রিপিট হয়েছে। অপারেশন আল আকসা ফ্লাড, গুড, অপারেশন আল আকসা ফ্লাড। কেউ কি বলতে পারবা কেন এই আল আকসা নাম দেওয়া হয়েছে? ওয়াই আল আকসা? আল আকসা মসজিদ, আমাদের পবিত্রতম মসজিদ, জেরুজালেমে অবস্থিত। আমাদের প্রথম কি কিবলা, আমরা আগে আল আকসা মসজিদকে দিক দেখে নামাজ পড়তাম, এখন আমরা কাবা শরীফকে দিক দেখে নামাজ পড়ি। তা আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদ, তাহলে কি আমাদের জন্য কি পবিত্র না? নবীজি মেরাজে গমন করছেন এই আল আকসা মসজিদ থেকে, তাহলে আমাদের অনেক পবিত্রতম মসজিদ বাইতুল মুকাদ্দাস, এখান থেকে দেখো নামটা দিচ্ছে যে অপারেশন আল আকসা ফ্লাড, ঠিক আছে। এবার চলে আসি, যেমন এটা আসছে না, যেমন এই যে তোমার
রিসেন্টলি আমরা দেখছি যে ইরানও হামলা করছে ইসরায়েলের উপর, আবার ইসরায়েলও হামলা করছে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেগুলো আমরা আরও পরে যখন আমরা সাম্প্রতিক পড়বো তখন আমরা পড়বো আর কি। এবার চলে আসছি, আমরা লাস্টের দিকে চলে আসছি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতিতে নেতৃত্ব দানকারী বিদ্রোহী সংগঠনের নাম। এই যে বাশার আল আসাদ একটা সময় সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন প্রায় অনেক বছর, তারেও খেদাইছে। ওই যে সেও আপাজানের মতন পালাও করে সে পালায় গেছে রাশিয়াত। এই যে তাকে যে আমরা বলি না জুলাই গণ অভ্যুত্থানে সবাই আমাদের স্টুডেন্টরা দিচ্ছে নেতৃত্ব, ঠিক এখানেও তাই একটা বিদ্রোহী সংগঠন তাকে ক্ষমতাচ্যুত করার জন্য দিছিল কি নেতৃত্ব। এবং মজার কথা জানো, এবার তো পালাই গেছে, এবার তো নাই এখন। বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট যিনি, সেই কিন্তু ওই বিদ্রোহী সংগঠনের মেইন, বুঝছো? তাহলে বলো কি হইতে পারে? সিরিয়ার এখন যে বর্তমান প্রেসিডেন্ট যিনি, যার নাম আমি লিখবো, চলো আমি লিখি এখন। সিরিয়ার এখন বর্তমান প্রেসিডেন্ট কে? আহমেদ আল শারা বা মোহাম্মদ আবু আল জোলানি। আহমেদ আল শারা সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছেন উনি। তার দল কোনটা বলো এবার, সেটাই কিন্তু প্রশ্ন। আবু জোলানি, হ্যাঁ, আহমেদ আল শারা বা মোহাম্মদ আবু আল জোলানি। বলো কি হবে অ্যান্সারটা? তার আরেকটা নাম কি? আবু মোহাম্মদ আল জোলানি বা আহমেদ আল কি শারা। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট, তার গ্রুপটা কি? সেটা হচ্ছে কি হায়াত তাহরির আল শাম। হায়াত তাহরির আল শাম এক নাম্বারটা। এবং মজার কথা কি দেখো, এ কিন্তু বিদ্রোহী সংগঠন, হ্যাঁ। আমেরিকার লিস্টে এই গ্রুপটার নাম ছিল, মানে ব্ল্যাক লিস্টে। সে ব্ল্যাক লিস্টকে সরাই দিছে তার নাম। তার মানে তাহলে বুঝতে পারতেছো আহমেদ আল শারার সাথে এখন আমেরিকার সম্পর্ক ভালো। এই নামটা আগে ব্ল্যাক লিস্টে ছিল আমেরিকার, এই বিদ্রোহী সংগঠনটা। এখন আমেরিকা এই বিদ্রোহী সংগঠনের এই লিস্ট থেকে নামটা সরাই দিছে। এটা সাম্প্রতিক। তাহলে হায়াত তাহরির আল শাম এখন আর আমেরিকার ব্ল্যাক লিস্টে নাম নাই। এবং আহমেদ আল শারা এখন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট, সেই কিন্তু এটাকে নেতৃত্ব দিচ্ছে। ক্লিয়ার? কত কাহিনী না, দেখছো? কত কাহিনী না? লাস্ট বাট নট দ্য লিস্ট। আচ্ছা, তাহলে যে সাম্প্রতিক লিখছিলাম, এটা সাম্প্রতিক দিয়ে দিই তাহলে। এই গুনছো কয়টা সাম্প্রতিক হয়েছে? এটাও সাম্প্রতিক। লাস্ট প্রশ্ন, উক্তি ও মতবাদ। আমি একটু বলি মজার কথা, ডিউতে 23-24 আর 24-25 পরপর 2 বছরে উক্তি মতবাদ থেকে প্রশ্ন আসছে। কেন জানি উক্তি মতবাদ থেকে পরপর আসলো 2 বার, এবং 23-24-এ তো 2টা প্রশ্ন আসছিল উক্তি থেকে। কে বলছেন। বুলেট থেকে ব্যালট বেশি শক্তিশালী, এটা একটা আসছিল। আরেকটা জানি কি আসছিল 24-এ, আরেকটা জানি কোনটা আসলো, পড়াইছি, এটা আমি ক্লাসে পড়াইছি। এবার বলো, আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট, এটা কে বলছেন? এটাও আমরা পড়াইছি, এটা আমি তোমাদেরকে পড়াইছিলাম একাডেমিকে। বলো, আমি রাষ্ট্র, এটা কে বলছেন? আমি পড়াইছি, অথবা ফরাসি বিপ্লবে ছিল এটা, তাই না? তোমাদের হিস্ট্রির সেকেন্ড পার্টে ছিল। তাহলে রাজা চতুর্দশ লুই, কই রাজা চতুর্দশ লুই বলছিলেন আই এম দ্য স্টেট, আমি রাষ্ট্র। তার মানে উক্তি মতবাদ থেকে প্রশ্ন আসে। আচ্ছা বলো, যেহেতু লুই চলে আসলো, আমাকে একটু বলো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? লাস্ট প্রশ্ন, বলো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? লাস্ট প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? হিস্ট্রির পোলাপাইন অ্যান্সার দাও, এটা তো পারা উচিত। রুশো। কোন ক্লাস কখন হয় আমাদের? হচ্ছে গিয়ে মিরাজ, আমরা আমাদের প্রাইভেট গ্রুপে হচ্ছে গিয়ে আমরা রুটিন পোস্ট করে দিচ্ছি যে আমাদের ক্লাস, মেইন ক্লাস কবে থেকে হবে। এগুলো কিন্তু কিছু ফ্রি ক্লাস চলতেছে 10টা, তাই না?
তাহলে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিল রাজা ষোড়শ লুই, চতুর্দশের না কিন্তু আবার ষোড়শ লুই, ঠিক আছে? 10-14 সে মেহরাব শিকদার। তা আমি লিখে দিই, দাঁড়াও, লাস্ট একটা এত কিছু লিখছি, একটা বাদ যায় কেন? তাহলে ফরাসি বিপ্লব আমরা জানি 1789 থেকে 99 পর্যন্ত 10 বছর ধরে হয়েছে। ফরাসি বিপ্লব তোমাদের একটা চ্যাপ্টারই পড়ছো, এত কিছু আমরা পড়বো না জিকেতে। তখন অ্যাডমিশনে রাজা ছিল কে? আমার ষোড়শ লুই, ষোড়শ লুই, ঠিক আছে? ক্লিয়ার? আজকের পড়া ক্লিয়ার? যারা এখনো যারা ভর্তি হইতে চাও তারা 5 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এই অফারটা পাবা। 5 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের এই অফারে চলবে। আমাদের যেহেতু 6 সেপ্টেম্বর থেকে আমাদের ক্লাস। ওকে, আজকের ক্লাস কেমন লাগলো বলো? আমরা 30টা প্রশ্ন পড়ছি নাকি আরো বেশি প্রশ্ন পড়ছি? কও, আমরা আজকে 30টা প্রশ্ন পড়ছি নাকি আরো বেশি প্রশ্ন পড়ছি? বলো বলো। তাহলে এইভাবে আমরা যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, তুমি দেখো যে একটা প্রশ্নের সাথে সাথে যদি আমরা আরও কিছু প্রশ্ন পড়ি তাহলে তুমি দেখবা তোমার অনেক কিছু প্রশ্ন পড়া হয়ে যায়। এই জন্য আমি সাধারণত এখন যে ক্লাসগুলো নেই এরকম কোশ্চেন অ্যানালাইসিস করে ক্লাস নেই। সো তাহলে তোমাদের দেখা যাবে যে 29 নাম্বারটা আরেকবার বোঝান, ওটা তো আমি বুঝি নাই। আচ্ছা 29 নাম্বারটা কি দেখি তো, কি ছিল? আচ্ছা আমি বলি একটু যে 29 নাম্বারটা বলতেছো, সিরিয়াতে একজন ছিল স্বৈর শাসক, প্রেসিডেন্টের নাম বাশার আল আসাদ। তাকে ক্ষমতা থেকে নামানো হয়েছে, এটা শেখ হাসিনার মতন, তুমি এটাকে ইমাজিন করো। তো বাশার আল আসাদকে এই যে নামানোর পিছনে যেই দলটা কাজ করছে সেই দলের নাম হচ্ছে গিয়ে হায়াত তাহরির আল শাম। আর এই যে গ্রুপটাকে নেতৃত্ব দিচ্ছেন এই যে এই লোক আহমেদ আল সারা, বা ওনার আরেকটা নাম আবু মোহাম্মদ আল জোলানি। উনি এখন বর্তমানে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট। দেখো তো বুঝছো কিনা যে জিজ্ঞেস করছো? বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ। এবং বাশার আল আসাদ পালায়া চলে গেছে রাশিয়াতে, কারণ রাশিয়ার সাথে তার সম্পর্ক ভালো। এরপরে যেটা বললাম যে এই দলের যে মেইন, উনি এখন বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। এবং সিরিয়ার প্রেসিডেন্ট এই আহমেদ আল সারা হওয়ার পর সিরিয়ার নতুন জাতীয় প্রতীক হয়েছে, জানো? এই যেগুলো সব সাম্প্রতিক, সোনালী ঈগল। কি? সোনালী ঈগল। এই যে একটা সাম্প্রতিক পড়ায় ফেলাইলাম। এই যে এইভাবেই করে তুমি দেখবা আমরা ক্লাসের সময় এগুলো পড়াবো, ঠিক আছে? না, আজকে আমাদের ফ্রি ক্লাসের কোনো পরীক্ষা হবে না। হ্যাঁ, ফ্রি ক্লাসের কোনো পরীক্ষা হবে না। তোমাদের পরীক্ষা হবে যখন আমরা পেইড ব্যাচে ক্লাস শুরু করবো, তখন আমাদের পরীক্ষাগুলো হবে, ঠিক আছে? ওকে, অনেক কিছু শিখছি আপু। আমার ক্লাস করবা, তুমি অনেক কিছু শিখবা। তোমরা সাধারণ জ্ঞান তুমি এভাবেই ফিল করে পড়ো যে তুমি শিখার জন্য পড়তেছো। পরীক্ষায় পড়ার উদ্দেশ্যে যে পড়তেছো না, তখন হচ্ছে গিয়ে তোমার গরম হয়ে যায়, দূরও ভাল লাগে না পড়তে, দূর এগুলো কি পড়বো। তুমি শিখার জন্য পড়ো, তোমার জানার জন্য পড়ো। আমরা এখন অনেক কিছু দেখতেছি, তুমি ফেসবুক ঘাটাও, তুমি দেখো না এখন কত কিছু আমরা আমাদের বাংলাদেশের বাইরের অনেক ইনফরমেশন আমরা আমরা দেখি, না পোস্ট আমরা দেখি। তুমি জানো পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, তুমি জানার চেষ্টা করো, এইগুলোই পরীক্ষায় প্রশ্ন আসে। তুমি যখন তুমি নিজের জন্য শিখবা তখন তোমার কাছে মানে ইজি লাগবে। তখন তুমি পরীক্ষার জন্য তোমার পড়ার জন্য মুখস্থ করো, তখন ভালো লাগে না। শিখো যে জানার জন্য, জানি যে কি হয়েছে ঘটনা। এই যে আমি অনেক কথা বলছি, একটা ঘটনা বলি না, এটা পরে বলছি। সেটা হচ্ছে কি, যে আনোয়ার সাদাত একটা ঘটনায় আসছে, এটা অনেক বড় ঘটনা, এখন বললে এটা অনেক বড় হয়ে যাবে। যদি পরবর্তী ক্লাসে যদি মনে থাকে তাহলে বলবো, হ্যাঁ, যদি সবার ইন্টারেস্ট থাকে তাহলে বলবো। হ্যাঁ, একটা ঘটনা আমি বলবো, গল্প আকারে বলবো, কিন্তু অনেকগুলো প্রশ্ন ওইটার সাথে জুড়ে আছে। একটা ঘটনা বলবো, অনেকগুলো প্রশ্ন পড়া হয়ে যাবে। ওকে, ঠিক আছে? জাতীয় প্রতীক সোনালী ঈগল। সোনালী ঈগল পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দিব। মজাই লাগছে ক্লাসটা, দিয়ে দিব। ইনবক্স করো। আজকে 100+ কোশ্চেন কমপ্লিট হয়ে গেল, এই তো গুড। ওকে, ক্লাস করে খুব ভালো লাগলো। যাক, কোর্স
অর্জন তাসিন RS তাসিন, আমি তোমাকে আমাকে ইনবক্সে নক দাও, তোমাকে আমি বলে দিব। ডিউ কোন ডিপার্টমেন্ট আপু, কি মনে হয়? সাবিনা ইয়াসমিন, আমি কি ডিউ কোন ডিপার্টমেন্ট তোমার কাছে কি মনে হয় বলো, কোন ইউনিভার্সিটি? আচ্ছা আমি লিখে দিচ্ছি, যারা জানো না আমি কোন ইউনিভার্সিটি, প্রথমে লেখা ছিল ডিইউ, দুই জায়গাতেই পড়ছি, সৌভাগ্য হয়েছে দুই জায়গাতে পড়ার। আচ্ছা ব্লু সমুদ্র, আচ্ছা আমি বলি ব্লু ইকোনমি, এটাকে দেখো আমি বলি সমুদ্রের পানি নীল। তো আমাদের যে সমুদ্রের পানির নিচে কিন্তু অনেক কিছু রিসোর্স আছে। আমরা সমুদ্রের পানির নিচে সবার আগে কি পাচ্ছি? মাছ পাচ্ছি, এটাও কিন্তু একটা আমাদের অর্থনীতি সম্পর্কিত রিসোর্স। অনেক মিনারেল পাচ্ছ। তারপরে আমি সমুদ্রের নিচে আমি কি পাইতে পারি? গ্যাস ক্ষেত্র পাইতে পারি। আমাদের কিন্তু আছে সমুদ্র গ্যাস ক্ষেত্র, দুইটা আছে, সাঙ্গো কুতুবদিয়া। এই যে সমুদ্রের পানির নিচে যে সব জিনিস আছে সেগুলো নিয়ে যে কথা বলা হয়, এটাকে বলা হচ্ছে ব্লু ইকোনমি। বুঝা গেছে যে জিজ্ঞেস করছিলা? আমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে ক্লাস করতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে ইনশাল্লাহ তাহলে আবারও দেখা হবে। মৌলিক জিকে কি? আচ্ছা মৌলিক জিকে হচ্ছে কি তোমাদের যারা আর্টসের স্টুডেন্ট তাদের যে বই থেকে যে প্রশ্ন, যেমন আমি একটা বললাম না যেটা আমি পৌরনীতিতে পড়াইছি, গ্লোবাল ভিলেজ, এটা আমি পড়াইছি পৌরনীতিতে পড়াইছি ফার্স্ট তোমার পেপারে। তাহলে ওসব জায়গাতে যদি কোনো যদি প্রশ্ন আসে তখন আমি এটাকে আমার ধরি যে মৌলিক জিকে বলি আর কি। ঠিক আছে? কিতাব পড়াইলেন কেন ভাই? নাইম ভাই সবাই বুঝলো, আপনি বুঝলেন না, এটা আবার কেমন কিতাব? বাংলাদেশ জাতির প্রতীক কি? আচ্ছা বই, জিকে বই আসবে সেপ্টেম্বরে। হ্যাঁ জিকে বুক আসবে সেপ্টেম্বর, তখন তোমরা নিতে পারবা সেপ্টেম্বরে। বন্দী পাঠশালা থেকেই আসবে, আমি পোস্ট করে দিব, বন্দী পাঠশালা থেকেই আসবে। ওকে, তাহলে আমাদের নেক্সট ক্লাস পরশু দিন ইংরেজি ক্লাস হবে। তোমাদেরকে আমি রুটিন দিয়ে দিছি প্রাইভেট ব্যাচে, তোমরা সেভাবে ক্লাস করবা। ঠিক আছে? ওকে, বললাম তো মেহরাব শিকদার, বললামই তো। করো করো, ইনবক্স করো। ফাইজা ইনবক্স করো, সমস্যা নাই। নাকি মাহবুবা জাফরিন বললা কোশ্চেন পিডিএফটা দিয়ে দিব, বই দিয়ে কিছু বলে। আচ্ছা আমি বই নিয়ে কিছু কথা বলি, যারা বই পাও নাই। 1 নম্বর হচ্ছে গিয়ে যারা 20 তারিখের পরে যারা ফর্মটা ফিল আপ করছো তাদের বই পাইতে 5 থেকে 6 দিন লাগবে। যারা এখনো ফর্ম ফিল আপই করো না তারা কেমনে বই পাবা? ওয়েবসাইট থেকে বইটা তোমরা বইয়ের জন্য ফর্ম ফিল আপ করবা, আমি একটা ভিডিও দিয়ে দিব। হ্যাঁ আজকে না হলে কালকে একটা ভিডিও দিয়ে দিব। অনেকে তোমার এই বইয়ের ফর্মটাই ফিল আপ করো নাই। ওকে, কি মনে হয়? আচ্ছা আল মাহি, আচ্ছা ক্লাস যে করলা তোমার কাছে কি মনে হয়েছিল আমি যতক্ষণ মতন লেখি নাই ততক্ষণ মতো তোমরা বুঝোই নাই, তাই না? এটাই তো সায়েন্স, সায়েন্সের পোলাপান সব পড়াইতে পারে। ওকে টাটা, আল্লাহ হাফেজ সবাইকে। কমার্স থেকে কি পসিবল? আমাদের গত বছর কমার্সের থেকে একটা ছেলে 29তম হয়েছে, কেন পসিবল না? অবশ্যই পসিবল, তুমি যদি ভালো মতন তুমি প্রিপারেশন নিতে পারো। তুমি সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, তুমি যে কোনো জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে একটা সিট দখল করা তোমার জন্য পসিবল, যদি তুমি আমাদের ক্লাসগুলো ঠিক মতন ফলো করো। তুমি তোমার নিজের পড়াটা পড়তে হবে, খালি যে তুমি খালি ক্লাসই করলা, নিজে পড়লা না, তাহলে তো হবে না। আজকে আমি তোমাকে 30টা প্রশ্ন পড়াই নাই, প্রশ্ন পড়াইছি আমি 30টার উপরে, কে জানি লিখছে যে 100-100-র উপর প্রশ্ন পড়াইছি। সো তুমি এগুলোকে আবার যদি রিভিশন দাও, তোমার তো একটা রিভিশন হবে, একটা পড়া হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।